হ্যালো, হ্যালো। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের গুণগত রসায়ন কম্প্যাক্ট ক্লাসের 7 নাম্বার ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো একটু আমাকে তোমরা প্রথমে জানাই দাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। আমি একটু আমার end থেকে চেক করে দেখি। দাঁড়াও, ঠিক আছে, একটু আমি সবাইকে মেনশন দিয়ে দিই, তাহলে তারপর আমরা চলো শুরু করে দিই। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসে আমরা যেই কাজটা করব, হ্যাঁ ওকে, আজকের ক্লাসে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা ফার্স্টে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা অনেকগুলো জিনিসপত্র প্র্যাকটিস করে ফেলবো। আর এটা প্র্যাকটিস করার পরে আমরা তোমার হচ্ছে নতুন টপিকে চলে যাব। কেমন? তো চলো শুরু করি, আর কথা না বাড়ে। তো আজকে আমাদের অনেকগুলো পড়া আছে, আজকে চেষ্টা করবো একটু ক্লাসটা লম্বা নিয়ে এই পড়াগুলো কভার করে দেওয়ার। দেখো, আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 7। আমি আশা রাখতেছি তোমরা আগের লেকচারে সবাই এখানে করে আসছো। তো শুরু করি, আসো। চলো, প্রথম প্রবলেম কি বলছে দেখো কোয়েশ্চনটার মধ্যে। এখানে বলতেছে, কোয়েশ্চন তোলা দরকার নেই, আমি জাস্ট কোয়েশ্চনের নাম্বার দিতে থাকি। যেমন এটা হচ্ছে আমাদের রিটার্নের 1 নাম্বার ম্যাথ। দেখো বলছে কি, যদি l ইকুয়াল টু 0 থেকে n+1 পর্যন্ত হয়। নর্মালি আমরা সবাই কি জানি, l এর মান কত হয়? l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। বাট এটা একটা ধরো হাইপোথেটিক্যাল সিস্টেম বা একটা কাল্পনিক সিস্টেম, যেখানের মধ্যে l ইকুয়াল টু কত, 0 থেকে n+1 পর্যন্ত হয়। তাহলে তৃতীয় শেল মানে কত? n ইকুয়াল টু 3 হবে। তাহলে তৃতীয় শেলে সাবশেল কয়টা? সাবশেল মানে কি? উপশক্তি স্তর কয়টা, অরবিটাল কয়টা, ইলেকট্রনের সংখ্যা কয়টা, এইসব জিনিসপত্র বের করতে বলা হয়েছে। তাহলে তুমি যদি লক্ষ্য করে দেখো, আমাকে কোয়েশ্চনে কি বলে দিছে দেখো তো। কোয়েশ্চনে অ্যাট ফার্স্ট আমাকে বলে দিছে, যেহেতু তৃতীয় শেল, তাইলে n ইকুয়াল টু হবে 3। এটাতে আমাদের কারো কোনো ডাউট নাই। তাহলে n ইকুয়াল টু 3 হলে l কত হবে বলো তো একটু করে? l ইকুয়াল টু হবে 0 থেকে n+1। তাহলে n+1 মানে কত? n+1 মানে তাহলে তোমার কাছে এখানে 4 হবে। তাহলে l ইকুয়াল টু হবে 0 থেকে n+1 মানে 0 থেকে 4 পর্যন্ত। 0 থেকে 4 পর্যন্ত নর্মালি আমরা সবাই জানি l এর মান কত হয়? 0 থেকে n-1 পর্যন্ত হয়। বাট এটা একটা কাল্পনিক সিস্টেম যেখানে l এর মান 0 থেকে n+1 পর্যন্ত। তো যেহেতু তোমার কাছে কোয়েশ্চনেই দেওয়া আছে, দেখো কোয়েশ্চনেই দিছে n ইকুয়াল টু 3 বলে দিছে তৃতীয় শেল, তাহলে n+1 এর মান আসবে 4। তাহলে l এর মান হবে 0 থেকে 4 পর্যন্ত। 0 থেকে দেখো 4 পর্যন্ত হবে। এখন আমরা সবাই জানি l এর মান যদি আমার কাছে কত হয়, l এর মান যদি আমার কাছে 0 হয়, এটা অ্যাকচুয়ালি যেহেতু তৃতীয় শেল, তাহলে এটা অ্যাকচুয়ালি নির্দেশ করবে 3s। l এর মান যদি 1 হয় তাহলে এটা নির্দেশ করবে 3p। l এর মান যদি 2 হয় তাহলে এটা নির্দেশ করবে 3d। এটা দেওয়া হলে এটা নির্দেশ করবে 3f। এটা নির্দেশ করবে তোমার কাছে এখানে 3g। তো ফার্স্ট কোয়েশ্চন এখানে বলছে যে সাবশেল কয়টা হবে। দেখো এস, সাবশেল মানে কি? সাবশেলের বাংলা অর্থ হচ্ছে উপশক্তি স্তর। সাবশেলের বাংলা কি? সাবশেলের বাংলা হইল উপশক্তি স্তর। সাবশেলের বাংলা হইল উপশক্তি স্তর। বলো তো উপশক্তি স্তর এখানে কয়টা আছে? দেখো এস, পি, ডি, এফ, জি, তাহলে 5টা উপশক্তি স্তর আছে। কি কি আছে এখানে? এস আছে একটা, পি আছে একটা, ডি আছে, এফ আছে, জি আছে। তাহলে এখানে উপশক্তি স্তর কয়টা আছে? এখানে উপশক্তি স্তর হবে 5টা। তাহলে আমরা এখানে বলতে পারি আমার কাছে এই উপশক্তি স্তর হবে এখানে কয়টা? আমার কাছে এখানে উপশক্তি স্তর হবে তোমার কাছে এখানে 5টা। উপশক্তি স্তর হবে, উপশক্তি স্তর ইকুয়াল টু 5টি। কি কি আছে তুমি চাইলে এগুলো লিখে দিতে পারো। যে একটা হইলো 3s, এই যেগুলোকে লিখতে পারো তুমি এখানে। একটা আছে তোমার কাছে 3s আছে, রাইট? তারপর তোমার একটা আছে এখানে 3p আছে। তারপর তোমার কাছে দেখো এখানে একটা 3d আছে। এরপর তোমার কাছে এখানে একটা 3f আছে। আর তোমার কাছে এখানে একটা 3gও আছে। শেষ। তাহলে এইগুলো হচ্ছে আমার উপশক্তি স্তরের সংখ্যা। কমা কমা দিয়ে যাবা। হ্যাঁ, তাহলে এই উপশক্তি স্তরগুলো আছে। এখন বলছে অরবিটাল কয়টা আছে, মোট অরবিটাল কয়টা আছে জিজ্ঞেস করছে। এখন দেখো, আমরা জানি অরবিটাল সংখ্যাকে কীভাবে বের করে, কোন একটা উপশক্তি স্তরে অরবিটাল কয়টা থাকে। দেখো তো, তোমাকে পড়াইছিলাম না যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, মনে আছে? কোনো উপশক্তি স্তরে, অরবিটাল সংখ্যা কয়টা হয়। দেখো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 2 × 12+1। খেয়াল করে দেখো, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছিল? 2 × 12+1। তো ইলেকট্রন ধারণ ক্ষমতাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি অরবিটাল পেয়ে যাবা। তাহলে অরবিটাল সংখ্যা হবে 12+1 সংখ্যক। অরবিটাল সংখ্যা কত হয়? অরবিটাল সংখ্যা হয় 12+1 সংখ্যক। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে দেখো, এখানে তাহলে এই l ইকুয়াল যদি 0 হয়, তাহলে তুমি লক্ষ্য করে দেখো এখানে অরবিটাল কয়টা থাকবে। দেখো আমরা তো অলরেডি এগুলো জানি সবাই যে এস এর মধ্যে অরবিটাল থাকে তোমার হচ্ছে একটা, পি এর মধ্যে অরবিটাল থাকে তোমার 3টা, ডি এর মধ্যে অরবিটাল থাকে তোমার 5টা, তাহলে এফ এর মধ্যে অরবিটাল থাকে কয়টা? 7টা,
বুঝতেই পারতেছো জি এর মধ্যে অরবিটাল থাকবে 9টা। তুমি চাইলে চেকও করে দেখতে পারো 2 × 4 + 1, তার মানে এখানে 9টা থাকবে। তাহলে এখানে মোট অরবিটাল কয়টা হইলো 1 যোগ, তাহলে এখানে অরবিটাল সংখ্যা ইকুয়াল টু হবে, তাহলে এই জায়গায় আমার কাছে অরবিটাল এটা ইকুয়াল টু হবে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9। তাহলে দেখো কত আসবে, 9 × 7 = 16, 21, 24, 25। তাহলে আমার কাছে অরবিটাল সংখ্যা হচ্ছে 25টি। তাহলে এটা একটা আমার আনসার, এটা একটা আমার আনসার। আচ্ছা, আর একটা জিনিস কি জানতে চাইছে যে তৃতীয় সালে ইলেকট্রন কয়টা আছে। দেখো তো একটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে, 2টা করে ইলেকট্রন থাকে। তো অরবিটাল সংখ্যা হচ্ছে 25টা, তাহলে ইলেকট্রন থাকবে কয়টা, 50টা। তাহলে এখানে আমি এটাও বলতে পারি যে ইলেকট্রন সংখ্যা হবে, যেহেতু এখানে অরবিটাল সংখ্যা আমরা জানি, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু হবে, তাহলে এই জায়গায় ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু হবে 2 গুণন অরবিটাল সংখ্যা। তাহলে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ এখানে 50টা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে এটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি এই 3টা জিনিস এখানে আমরা সবাই বুঝতে পারছি, কারো এখানে কোনো প্রবলেম নাই। তাহলে একটু করে তুলে ফেলো অঙ্কটা, তুলে ফেলে আমাকে বলো, তারপর আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাবো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। কি বলছো কোয়েশ্চন? ভাইয়া চাপ ক্লাস তো 9টা থেকে, ওই বললাম একটু করে 8টা থেকে দিছিলাম, কেমন এই গত ক্লাসে বলছিলাম তো, আর শিডিউল করে রাখছিলাম রাত্রে এই সকালবেলা, সরি এই জন্য 1 ঘন্টা এগানোর জন্য এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমার একটু কাজ আছে তো এই জন্য। আচ্ছা দেখো, বলছে L = যদি 0 থেকে n+1 ভিত্তিতে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস লিখো। মানে নর্মালি তো L = 0 থেকে n-1 পর্যন্ত হয়, বাট যদি L = 0 থেকে n+1 হয়, সেই ক্ষেত্রে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আমার ফার্স্ট অফ অল n = যদি 1, নর্মালি কী হয়, নর্মালি আমি যদি বলি n = আমার 1, তাহলে সেই ক্ষেত্রে L = কত হইতে পারবে, নর্মালি তো শুধু 0 হয়, কারণ 0 থেকে ওই যে n-1 পর্যন্ত থাকে। বাট এবার এখানে L এর মান কত, L এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে। তাহলে n এর মান যদি 1 হয়, তাহলে L এর মান কত হইতে পারবে, n-1 মানে কিন্তু 2, তাহলে L এর মান 0, 1, 2 এগুলো হইতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি আমার কাছে এখানে এই হাইপোথেটিক্যাল সিস্টেম বা কাল্পনিক সিস্টেমে 1s থাকবে, 1p থাকবে এবং 1d থাকবে। এগুলো কিন্তু একটা কাল্পনিক সিস্টেম, যে L এর মান 0 থেকে n+1, তার মানে n এর জায়গায় তুমি যদি 1 বসাও, তাহলে L এর মান হবে 0, 1, 2। তো 0-র জন্য হয় 1s, এটার জন্য হয় 1p, এখানে হয় 1d। আচ্ছা, তার মানে কীরকম হবে দেখো তো এই সিস্টেমটা। আমি যদি লিখি এখানে, আমরা সবাই জানি আউটবন্ডে এখানে 1s লিখতে হয়, তারপরে তুমি এখানে 1p লিখবা, তারপর তুমি এখানে 1d লিখবা, রাইট? আচ্ছা, লিখছো এখানে। তারপর দেখো, তোমার যদি n = যদি 2 হয়, তাহলে তুমিই বলো n = যদি 2 হয়, তাহলে কি কি হবে L এর মান, 0 থেকে n+1, তার মানে 0 হইতে পারবে, 1 হইতে পারবে, 2 হইতে পারবে, 3 হইতে পারবে। তাহলে কত কত হবে বলো তো সেই ক্ষেত্রে? তোমার এই ক্ষেত্রে তুমি কি সাবশেল পাবা, 2s পাইতে পারো, 2p পাইতে পারো, 2d পাইতে পারো এবং 2fও পাইতে পারো, কারণ 3 এর জন্য f পাই আমরা। তাহলে দেখো এখানে কি কি পাইতে পারি, এখানে পাইতে পারি 2s পাইতে পারি, তারপর তোমার কাছে এখানে 2p পাইতে পারি, তারপর তোমার কাছে এখানে 2d পাইতে পারি এবং তোমার কাছে এখানে 2fও আমরা পাইতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে পাইতে পারি। ওকে, তাহলে 2p নিচে নিচে লিখি, কেমন নিচে নিচে লিখতে হবে জিনিসগুলোকে। ওকে, তাহলে এরকম আমার কাছে জিনিসটা আসছে। আচ্ছা, যদি এবার আমার কাছে কী হয় বলো তো, n = যদি 3 হয়, n = যদি 3 হয়ে থাকে, তাহলে L = কত হবে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, কারণ n+1 পর্যন্ত হবে। তো যদি 0 হয়, তাহলে এটার জন্য 3s, তারপরে 3p হইতে পারে, 3d হইতে পারে, 3f হইতে পারে, 3g হইতে পারে। ভাই আমরা তো সবাই জানি 3f কখনো হয় না, 3g কখনো হয় না, বাট এটা তো একটা কাল্পনিক সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী হবে। নর্মালি আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী হয় না, বাট এটা তো একটা কাল্পনিক সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী হবে, এই সিস্টেম অনুযায়ী হবে। ঠিক আছে, এই সিস্টেম অনুযায়ী হবে। ওকে, বুঝলাম আমরা তাহলে জিনিসটা। এবার আমরা যদি দেখি, তাহলে এখানে লিখে আসো কী কী হইতে পারবে। দেখো এখানে এখানে হইতে পারবে তাহলে 3s হইতে পারবে, তারপর 3p হইতে পারবে, তারপর 3d হইতে পারবে, 3f হইতে পারবে এবং 3gও হইতে পারবে। তাহলে এটাকে একটু এই পাশে নিয়ে আসি, এখানে তাহলে 3gও হইতে পারবে, 3g। আর মনে হয় না লেখার দরকার আছে, আর মনে হয় না লেখার দরকার আছে। দেখবা এখানে জিঙ্কের আমরা সবাই জানি জিঙ্কের মোট ইলেকট্রন থাকে 30টা, আশা রাখতেছি 30টা ইলেকট্রন এখানের মধ্যে হয়ে যাবে। কেমনে হবে দেখো, অ্যাট ফার্স্ট কী হবে দেখো, অ্যাট ফার্স্টে আগে এই 1sটা ফিল আপ হবে,
তাহলে জিঙ্কের যখন তুমি এখানে ইলেকট্রন বিন্যাস লিখবা, তুমি যখন এখানে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস লিখবা তখন অ্যাট ফার্স্ট আগে 1s ফিল আপ হবে, 1s2 হবে, তারপরে কে ফিল আপ হবে, তারপরে ফিল আপ হবে 1p, তারপরে 2s, তারপরে ফিল আপ হবে 1p। এখন পিতে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। পিতে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। তাহলে এখানে হবে 1p6, পি এর পরে কে ফিল আপ হবে, পি এর পরে ফিল আপ হবে 2s, তাহলে এখানে হবে 2s2। তাহলে এরপরে কি ফিল আপ হবে? এরপরে ফিল আপ হবে 1d, তারপরে 2p, তারপর 3s। তো 1d তে ইলেকট্রন থাকবে কয়টা? 1d তে ইলেকট্রন থাকবে 10টা। 10টা দিলাম, দেখো তো কয়টা হয়ে গেল? 2 8 10, 20টা হয়ে গেছে। তারপর হবে 2p, তাহলে 2p হচ্ছে এখানে কত? 6, তাহলে 26টা হয়ে গেছে। তারপর হচ্ছে 3s, তাহলে 3s এ কত হবে? 2, 28টা হয়ে গেছে। এরপরে তুমি কাকে পাবা? এরপর হচ্ছে 2d, তারপরে 3p, এভাবে করে আসবে। 2d 3p এভাবে করে আসবে। তাহলে এখানে আসবে কত? দেখো এখানে এই যে এখানে তাহলে 2d, এটা তাহলে 2 হইলে হয়ে যাবে। দেখো 2 8 10 20 26 28 30। তাহলে এরকম যদি হয় তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমার এটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার। বুঝতে পারছি সবাই জিনিসটা? এখানে এটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার আশা করি। তবে এগুলো একটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চন, মানে এগুলো তোমার এইচএসসিতে আসবে না, আসলে এগুলো অ্যাডমিশন আসতে পারে। এটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চন, আশা করি এগুলো তুমি এখানে বুঝতে পারছো। তো আমি চলো এটাকে একটু ছোটো করে দিই, তাহলে আমাদের একটু জায়গা এখানে আমরা বেশি পাবো। ঠিক আছে, ওকে, চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। আচ্ছা, এটা আমাদের 2 নম্বর কোয়েশ্চন ছিল, এটা আমাদের 2 নম্বর ম্যাথ ছিল। তো এমসিকিউগুলোকে আর নাম্বারিং করবো না। বলছে কোন অরবিটালের ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? আমরা সবাই জানি নিউক্লিয়াসের চারপাশে কি থাকে, ওইটা উজ্জ্বল করে না বেশি। তো এটা কিন্তু ঘনত্ব এখানে সর্বাধিক। কেমন? তাহলে 1s এর ঘনত্ব কী হবে? 1s এর ঘনত্ব কিন্তু সর্বাধিক হবে, 1s এর ঘনত্ব সর্বাধিক হবে। তারপর বলছে নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n+l এর মান 4 হবে। দেখো তো নিকেলের যদি তুমি ইলেকট্রন বিন্যাস দেখো, নিকেলের তুমি যদি ইলেকট্রন বিন্যাস দেখো, তাহলে দেখবা এখানে থাকবে কীরকম? 1s2 থাকবে, ইলেকট্রন বিন্যাসটা লিখিয়ে আসো। 2s2 থাকবে, 2p6 থাকবে, 3s2 থাকবে, 3p6 থাকবে, তারপরে তোমার কাছে এখানে 4s2 থাকবে এবং 3d8 থাকবে। এখন যদি তুমি অ্যানালাইসিস করো, এখানে দেখো, তা আমার এইগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এখানে বেসিক্যালি কী হয়, এখানে n এর মান 1, l এর মান 0, এটা হবে না জীবনও। এখানে n এর মান 2, l এর মান তোমার এখানে আমি তোমাকে লিখে দেখাই দেখো, এখানে n এর মান হচ্ছে 1, l এর মান হচ্ছে 0। এই জায়গায় n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 0। এই জায়গায় n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 1। এই জায়গায় n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে এখানে 0। এই জায়গায় n এর মান হচ্ছে 3, l এর মান এখানে হচ্ছে 1। এখানে n এর মান তোমার এখানে 4, l এর মান তোমার কাছে এখানে 0। n এর মান এখানে 3, l এর মান তোমার কাছে এখানে 2। তাহলে আমাকে বলছে n+l = 4 হওয়া লাগবে। তাহলে দেখো এই ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রে দেখো তুমি 4 পাচ্ছ। তাহলে এরকম কয়টা ইলেকট্রনের জন্য পাচ্ছ দেখো তো? এখানে আছে 6টা, এখানে আছে 2টা, তাহলে মোট এরকম 8টি ইলেকট্রনের জন্য পাচ্ছ। মোট কয়টা ইলেকট্রনের জন্য পাচ্ছ এখানে? মোট দেখো 8টি ইলেকট্রনের জন্য তুমি এই জিনিসগুলো এখানে পাচ্ছ। বলছে সহকারী কোয়ান্টাম সংখ্যার কোন মানের জন্য, মানে এল এর কোন মানের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মোট মান নির্ভর করে? মোট মান, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মোট মান। বলো তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মোট কয়টা মান হয়? যতটা অরবিটাল থাকে আমরা সবাই জানি, যতটি অরবিটাল থাকে এম এর ততটি ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। এম এর ততটি ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। তাহলে এম এর মোট মান তুমি কয়টা পাবা? এম এর মোট মান তুমি কয়টা পাবা? মোট মান ইকুয়াল টু তুমি পাবা যতটা অরবিটাল থাকবে, অরবিটাল সংখ্যা কত? 12+1। এল রেসিপি চিন্তা করলে অরবিটাল সংখ্যা কত? 12+1। তাহলে এখানে 12+1 হবে তোমার আনসার, 12+1 হবে তোমার আনসার। তারপর আচ্ছা, যদি কোনো মৌলের প্রধান শক্তি স্তরের n এর মান যদি 4 হয়, তাহলে উক্ত শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টা? দেখো তো, কোন একটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n² হয়। এটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে অরবিটাল সংখ্যা কত হবে? অরবিটাল সংখ্যা হবে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে n²। তাহলে এখানে 4 আছে, তাহলে আনসার হবে 16টি। তাহলে অরবিটাল থাকবে কয়টা? অরবিটাল থাকবে 16টে। তারপর বলতেছে একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে, তাহলে পঞ্চম শক্তি স্তরে বলা মানে n = 5 হওয়া। তাহলে এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমরা জানি ইলেকট্রন ধারণ ক্ষমতা, দেখো একটা জিনিস বলছি ইলেকট্রন ধারণ ক্ষমতা। যদি তোমাকে বলতো সর্বোচ্চ ইলেকট্রন অবস্থান করে কয়টা, তার আনসার হতো 32। বাট ইলেকট্রন ধারণ করবে কয়টা? তুমি n এর জায়গায় এখানে 5 বসাও, তাহলে আনসার আসবে এখানে 50।
তাহলে আনসার আসবে এখানে 50। যদি বলতো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করে কয়টা, তাহলে আনসার হইতো 32। তারপর এটা তাহলে আমাদের রিটেন ম্যাথ 3 নম্বর ম্যাথ। দেখো কি বলছে এখানে, 4D উপশক্তি স্তরের অরবিটালগুলোর জন্য NL এবং M এর মানের তালিকা লিখো। তাহলে এখানে এ নাম্বারে কি বলছে, 4D উপশক্তি স্তরে এটার জন্য N এর মান হবে তোমার কাছে 4, L এর মান তোমার কাছে হবে 2, M এর মান তাহলে হবে 0 সহ 0, +1 হইতে পারে, -1 হইতে পারে, +2 হইতে পারে, -2 হইতে পারে। এটা হচ্ছে এটা। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 হলে ওই শক্তি স্তরে সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে প্রধান শক্তি কোয়ান্টাম সংখ্যা যদি 3 হয়, তাহলে বি নাম্বার কোয়েশ্চেন হলো, যদি কোয়ান্টাম সংখ্যা যদি 3 হয় তাহলে ইলেকট্রন ধারণ করতে পারবে তোমার এখানে, ইলেকট্রন ধারণ করতে পারবে 2n² সংখ্যক, তার মানে 2 গুণন 3 তাহলে ইলেকট্রন ধারণ করতে পারবে 18টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন। তাহলে আমার এটা একটা আনসার, বুঝতে পারছি। চলো, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 হলে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো কী হবে লিখো। মানে এডমিশনে এই টপিকগুলো থেকে খুব ইজি কোয়েশ্চন আসে। n যদি 3 হয়, যদি 3 হয়, L কত হইতে পারবে, L হইতে পারবে, দেখো n 3 হইলে L 0 হইতে পারবে, আবার L তোমার কাছে ধরো 1 হইতে পারবে, আবার L তোমার কাছে কত হইতে পারবে, 2 হইতে পারবে। এর বেশি তো কিছু হইতে পারবে না, তাই না? এর বেশি কিছু কিন্তু হইতে পারবে না। ওকে, তাহলে এখন দেখো, এখন L যদি 0 হয়, M কত হবে, 0। L যদি 1 হয়, তাহলে M কত হবে, -1, -1, 0 এবং +1 হইতে পারবে। আর L 2 হইলে M এর মান হইতে পারবে -2, -1, 0, 1 এবং 2 হইতে পারবে। আর সবগুলোর জন্যই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, এখানেও স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ±½ হইতে পারবে, এখানেও স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ±½ হইতে পারবে, এখানেও স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ±½ হইতে পারবে। সো এইটা হচ্ছে আমার, তাহলে n এর মান যদি 3 হয় তাহলে অন্যান্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুগুলো। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে এটা তাহলে আমাদের 5 নম্বর ম্যাথ। এখানে আমাকে বলতেছে তুমি দেখাও যে অ্যামোলের ইলেকট্রন বিন্যাস তোমাকে দেওয়া আছে। তাহলে অ্যামোলটা কী হবে বুঝতে পারতেছো, এখানে 4s1, এখানে 3d5, তাহলে অ্যামোলটা হবে তোমার ক্রোমিয়াম। তাহলে অ্যামোলো হবে তোমার ক্রোমিয়াম। অ্যামোলের ডি ইলেকট্রন সমূহের শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যারই ভিন্নতা থাকে। তাহলে অ্যামোলো যেটা আছে, তাহলে তোমাকে ফার্স্টে অ্যামোলোটা বুঝতে হবে। তাহলে অ্যামোলের ডি ইলেকট্রন বলতে কী বোঝাচ্ছে, অ্যামোলে থাকে 3d5, অ্যামোলে কী থাকে, অ্যামোলে থাকে 3d5। তাহলে যদি আমরা দেখি 3d5 এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে দেখো তো। যদি তুমি এখানে আমরা যদি এইটাকে যদি ডিটাকে যদি আঁকি, তাহলে যদি লক্ষ্য করে একটু করে ডিকে যদি আমরা এখানে আঁকি, তাহলে দেখো তো 3d5টা কীরকম হবে। এখানে 3d5 এটার চিত্র হবে এরকম। দেখো দেখো 3d5 মানে কি 5টা ইলেকট্রন আছে, বাট হুন্ডের নিয়ম অনুসারে আমরা কি জানি, ইলেকট্রন প্রবেশ করবে কয়টা করে, একটা করে প্রবেশ করবে। তাহলে এখানে একটা ইলেকট্রন ধরো প্রবেশ করলো, এখানে ধরো প্রথম ইলেকট্রন প্রবেশ করলো, পরের ইলেকট্রন এখানে প্রবেশ করবে, পরের ইলেকট্রন এখানে, পরে এটা এখানে, পরেরটা এখানে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এরা সবাই কিন্তু 3d5-এ। তাহলে সবগুলো ইলেকট্রনের জন্য তুমি কি করবা, এই ইলেকট্রনের জন্য, এই ইলেকট্রনের জন্য, এই ইলেকট্রনের জন্য, এই ইলেকট্রনের জন্য এবং এই ইলেকট্রনের জন্য, সবগুলো ইলেকট্রনের জন্য তুমি n বের করো। প্রত্যেক জন্য n 3 আসবে, প্রত্যেকের জন্য n কত আসবে, 3 আসবে, রাইট? কারণ প্রত্যেকে 3d5-এর মধ্যে আছে, প্রত্যেকের জন্য n 3 আসবে। এবার দেখো প্রত্যেকের জন্য আমার L এর মান কত আসবে, যেহেতু সবাই ডিতে আছে তাহলে L এর মান আসবে 2 করে। প্রত্যেকটা ইলেকট্রনের জন্য 3d5-এ থাকা প্রত্যেকটা ইলেকট্রনের জন্য দেখো L এর মান কিন্তু 2 করে আসবে, রাইট? L এর মান 2 করে আসবে। তারপর দেখো প্রত্যেকটা ইলেকট্রনের জন্য S এর মান কত করে আসবে, সবাই দেখো হাফ স্পিন আকারে আছে না, সবাই দেখো হাফ স্পিন আকারে আছে, তাহলে প্রত্যেকের জন্য S কিন্তু +½ করে আসবে। তাহলে প্রত্যেকের জন্য S কত করে আসবে, +½ করে আসবে। প্রত্যেকের জন্য S +½ করে আসবে প্রত্যেকটার জন্য, বুঝছো? তাহলে প্রত্যেকের জন্য যদি S +½ করে আসে, বাট এবার M কত আসবে দেখো, M কত আসবে দেখো, দেখো এটার জন্য হবে ধরো M -2 হইতে পারে, এটার জন্য দেখবা M -1 হইতে পারে, এটার জন্য দেখবা M 0 হইতে পারে, এটার জন্য দেখবা M +1 হইতে পারে, এটার জন্য দেখবা M +2 হইতে পারে। এরকম সিকোয়েন্সিয়ালি দেওয়ার দরকার নাই, তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবা, বাট ভ্যালু সবগুলাই থাকতে হবে। তাহলে দেখো এইগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখো, এই 3টা কোয়ান্টাম সংখ্যার মান সবার জন্যই সেম। এই 3টা কোয়ান্টাম সংখ্যার মান দেখো সবার জন্যই সেম, খেয়াল করে দেখছো, এই 3টা কোয়ান্টাম সংখ্যার মান সবার জন্যই সেম, শুধুমাত্র একটা মাত্র কোয়ান্টাম সংখ্যায়, এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় ভিন্ন থাকে। তাহলে তুমি এগুলা এরকম চিত্র আঁকবা, আঁকার পর বলবো আমরা চিত্র থেকে দেখতে পারতেছি প্রত্যেকটা ইলেকট্রনের জন্য
এন কমা এল কমা এস এর মান সমান এবং মানগুলো হলো এত এত এত, শুধুমাত্র চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন থাকে, কারণ এদের দিক বিন্যাসগুলো ভিন্ন ভিন্ন অবস্থায় আছে। ওকে, এভাবে করে তুমি লিখে দিবা। ওকে, তারপর তাহলে এটা আমাদের কত নাম্বার শেষ? 5 নাম্বার শেষ। চলো এটা আমাদের 6 নাম্বার সিকিউ। দেখো এখানে কি বলছে, এটাতে বলতেছে তুমি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে ডি শক্তি স্তরে, ডি শক্তি স্তর মানে কয় নাম্বার বলো তো? এ হচ্ছে প্রথম শক্তি স্তর, তাহলে ডি শক্তি স্তর মানে হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর। এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে এটা তুমি গণনা করো, ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে সেটা তুমি গণনা করো। তো কীভাবে গণনা করবা? কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করতে হবে, কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে তোমাকে এই কথাটা এখানে বলতে হবে। তাহলে এখন দেখো তুমি যে কাজটা করবা, তুমি এখানে ফার্স্ট আগে এন লিখো, পরে তুমি এখানে এল লিখবা, পরে তুমি এখানে এম লিখবা, বুঝছো? এম লিখবা এখানে, এতটুকু আগে করো। দেখো তো এন এর মান যদি 4 হয়, যেহেতু ডি এর জন্য, তাহলে তুমি লিখবে ডি শক্তি স্তরের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন ইকুয়াল টু 4 হবে। 4 যদি হয় এল এর মান তাহলে কী কী হইতে পারবে? 0 হইতে পারবে, 1 হইতে পারবে, 2 হইতে পারবে, 3 হইতে পারবে। আচ্ছা যদি 0 হয় তাহলে এম এর মান হবে 0, 1 হইলে এম এর মান -1 হইতে পারবে, 0 হইতে পারবে, 1 হইতে পারবে, 2 হইলে এটার মান -2, -1, 0, 1, 2 হইতে পারবে, 3 হইলে এটার মান -3, -2, -1, 0, 1, 2, 3 এরকম এই ভ্যালুগুলো হইতে পারবে। তাহলে এম এর যতটা মান পাচ্ছ অ্যাকচুয়ালি কিন্তু অরবিটাল সংখ্যা তত। তাহলে এখানে তুমি যদি বের করো, এখানে লিখবা তুমি অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, এখানে লিখবা তুমি অরবিটাল সংখ্যা। তাহলে এম এর মান পাইছো একটা তুমি এখানে দেখো, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, মানে তুমি চাইলে ছক করেও করতে পারো অঙ্কটা, তুমি চাইলে অঙ্কটা ছক করে করতে পারো, মানে ছক টেনে টেনে করতে পারো, অথবা তুমি চাইলে এইভাবে লিখলেও করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো অরবিটাল সংখ্যা কটা করে পাচ্ছ এখানে? একটা কাজ করি আমি একটু, চল আমি এই পাশে নিয়ে আসি এগুলোকে। দেখো অরবিটাল সংখ্যা কত করে পাচ্ছি দেখো, তোমার যখন এম এর মান 0 হয়েছে, যখন এম এর মান কত হয়েছে 0, যখন এম এর মান 0 তখন তুমি অরবিটাল পাবা কয়টা বলো তো? অরবিটাল পাবা একটা। এম এর মান 0 হইলে অরবিটাল পাচ্ছে একটা, এম এর মান এখানে 3টা আছে, তাহলে এই 3টার জন্য অরবিটাল পাবো কয়টা বলো তো? 3টা। যতটা এম এর মান ততটা অরবিটাল, 3টা পাবো অরবিটাল। এখানে তাহলে অরবিটাল কয়টা পাবো? এখানে পাবো অরবিটাল 5টা। এখানে তাহলে অরবিটাল কয়টা পাবো? এখানে পাবো 7টা। তাহলে এখানে আমার অরবিটাল পাবো 5টা, এই জায়গায় পাবো 7টা, কারণ এখানে এম এর 7টা মান আছে। তাহলে অরবিটাল সংখ্যা যত হয় ইলেকট্রন সংখ্যা তার ডাবল হয়, কারণ একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে যদি আমি লিখি ইলেকট্রন সংখ্যা, তাহলে দেখো এটা কত হবে? এখানে তুমি এটা চাইলে পরীক্ষায় ছক আকারে করতে পারো একে একে, কেমন? তাহলে এখানে দেখো একটা অরবিটাল থাকলে তার মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা করে? দেখো তো এখানে আমরা জানি একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টা, এখানে থাকতে পারে 6টা, এখানে থাকতে পারে 10টা, এখানে থাকতে পারে 14টা। তাহলে এবার তুমি যদি হিসাব করো যে ডি শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কটা থাকতে পারে, তাহলে এখানে মোট ইলেকট্রন, তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা এটা ইকুয়াল টু হইতে পারে 2 যোগ 6 যোগ 10 যোগ 14, তাহলে 24, 30, 32, তাহলে মোট ইলেকট্রন থাকতে পারবে তোমার কাছে এখানে 32টা। তাহলে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারবে? এখানে মোট থাকতে পারবে 32টা ইলেকট্রন। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছে, এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ওকে, মোট থাকতে পারবে এখানে 32টা। তারপর সেম টাইপের অঙ্ক তোমাকে আরেকটা দেখো সিকিউতে এখানে দিছে, দেখো এখানে আরেকটা সিকিউ তোমাকে দিচ্ছে 7 নাম্বার সিকিউ। বলছে তুমি এল এবং এম এর মান ব্যবহার করে পরমাণুটা শেষ শক্তি স্তরে, শেষ শক্তি স্তর বলতে এখানে এম শেল বোঝানো হচ্ছে, তাহলে এখানে এন ইকুয়াল টু 3 হবে। এটার জন্য ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আগেরটার মতোই ম্যাথ আমি আর করে দিচ্ছি না, এটা তোমার বাড়ি কাজ থাকবে, এটা হুবহু আগেরটার মতোই ম্যাথ, তোমার এটা বাড়ি কাজ থাকবে। বলো পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোন উৎস থেকে? অরবিটাল ধারণা আমরা কোত্থেকে পাইছি দেখো, আমি যদি তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করি একটু করে। ফার্স্টে তোমার এখানে আছে, দেখো এখানে আছে কি? এখানে আছে বোর মডেল। বোর মডেল আমাদের কি সম্পর্কে ধারণা দিছে? বোর মডেল আমাদের অরবিট সম্পর্কে ধারণা দিছে, অরবিট। রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আমরা নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পাইছি। তারপরে কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা অরবিটাল সম্পর্কে ধারণা পাইছি। আর আহ্বনীতি হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় সেই সম্পর্কে ধারণা দেয়, ইলেকট্রন বিন্যাস। তাহলে কোয়ান্টাম তত্ত্ব এটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি অরবিটাল সম্পর্কে আমাদের ধারণা দেয়। তারপর চলে নেক্সটে চলে দিই। চতুর্থ শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকে? দেখো চতুর্থ শক্তি স্তর এটা হলো 4, এখানে কয়টা উপশক্তি স্তর থাকতে পারে?
এখানে এল এর মান হইতে পারে 4টা, দেখো একটা আছে 4s, 4s হইতে পারে, 4p হইতে পারে, 4d হইতে পারে, 4f হইতে পারে, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তর থাকতে পারবে কয়টা? উপশক্তি স্তর থাকতে পারে 4টা, ঠিক আছে। তারপর এফ উপশক্তি স্তরে এল এর মান কত? এফ উপশক্তি স্তরে এল এর মান হয়ে থাকে 3, এফ উপশক্তি স্তরে এল এর মান হয়ে থাকে 3। তারপরে পি উপশক্তি স্তরের জন্য, পি উপশক্তি স্তরের জন্য এল এর মান 1 হবে, ঠিক আছে, এম এর মান এটাও হবে, ঠিক আছে, বাট এটা ঠিক নেই, কারণ পিতে অরবিটাল সংখ্যা হয় 3টা, বাট এখানে লেখা 2টা। তাহলে এখানে 1 এবং 2 হচ্ছে তোমার আনসার, 1 এবং 2 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। তারপর কোনটা আকৃতি প্রকাশ করে বলো তো? আকৃতি প্রকাশ করে কিন্তু আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, আকার প্রকাশ করে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আকৃতি প্রকাশ করে, ঠিক আছে। তারপর 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 3Dর জন্য আমরা সবাই জানি L = 2 হয়ে থাকে। তারপর ইজি এমসিকিউ, পরমাণু উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, দেখো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা এটা নির্ণয় করতে পারবা কোন সূত্র দিয়ে? 2 × 12 + 1 দিয়ে, এটা দিয়ে বের করা যায়। তাহলে 2 × 12 + 1 দেখো ডি নাম্বার অপশনে আছে, সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। তৃতীয় শক্তি স্তরে এম এর মান কতটি? দেখো তৃতীয় শক্তি স্তরে যতটা অরবিটাল থাকবে, তৃতীয় শক্তি স্তরে যতটা অরবিটাল থাকবে ততটা এম এর মান পাবা। এখন তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা হয়? 9টা, কারণ 3 স্কোয়ার, 3 স্কোয়ার, এই যে 3 স্কোয়ার, তাহলে এম এর মান তুমি কয়টা পাবা? এম এর মানও পাবা কিন্তু তুমি এখানে 9টা, এম এর মানও পাবা তুমি এখানে 9টা। কোন অরবিটালটি সম্ভব? দেখো তো কোন অরবিটালটি সম্ভব? 5s, 5s কিন্তু সম্ভব, বাকিগুলো কিন্তু সম্ভব না। ওকে, সো আমরা এখন আমাদের নতুন টপিকে ঢুকে যাবো। আমাদের কিন্তু কোয়ান্টাম সংখ্যা টপিকটা শেষ, আমাদের এখন টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস। দেখো ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা 3টা নীতির সাহায্য নিয়ে থাকি, একটা হচ্ছে আউফবাউ নীতি, একটা হচ্ছে পাউলির বর্জন নীতি, একটা হচ্ছে হুন্ডের নীতি। এগুলো তোমরা 9, 10এও পড়ে আসছো, বাট তোমাকে আরেকবার এগুলো ভালো করে পড়াবো, এটাই হচ্ছে কাহিনী। আউফবাউ নীতিটা 9, 10এ পড়ছো, বাকিগুলো পড়ছো কিনা আমি শিওর না, যাই হোক চলো। দেখো আউফবাউ নীতি, আউফবাউ এটা হচ্ছে একটা জার্মান শব্দ, যার অর্থ হইল বিল্ডিং আপ, যার অর্থ হইল কি? যার অর্থ হইল বিল্ডিং আপ। অর্থাৎ তুমি যেটা করবা, আগে নিম্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রনকে প্রবেশ করাবা, পরে হচ্ছে উচ্চ শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করাবা, অথবা এভাবেও বলতে পারি নিম্ন শক্তির অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, পরে হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। ওকে, এটাই লিখছে দেখো, যে প্রথমে নিম্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে, মানে তারা যার শক্তি কম, যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা, এখন কথা হইলো যে ভাই ধরো কথার কথা, আমাকে এইভাবে আমরা চেক করতে পারি যে কোনটা থেকে কোনটা শক্তি কম। একটার ওয়ে আছে কি, এই যে ধরো প্রথমে আগে 1s ইলেকট্রন যায়, পরে হচ্ছে 2s-এ যায়, পরে 2p-তে যায়, পরে 3s-এ যায়, পরে 3p, 3d, 3s, এভাবে করে ইলেকট্রনগুলো যায়, মানে একটার পর একটা এখানে যেতে থাকে। বাট এটা কোনো স্মার্ট ওয়ে না। যে ধরো তোমাকে যদি বলে যে তুমি LAD82 এটার ইলেকট্রন বিন্যাস করো, তো তুমি কীভাবে করবা? তো এটা দিয়ে করতে গেলে তোমার অনেক সময় চলে যাবে, তাই না? যে কোনটার পরে কোনটা আসবে, তো তখন তোমার জন্য শর্টকাট আমি নিয়ম শিখাই দিই। তুমি একটা জিনিস মনে রাখবা, সেটা হলো SS, PS, PS, DPS, DPS, FDPS, FDPS। তুমি এই জিনিসটা সিম্পল মনে রাখবা, তাহলে দেখবা তোমার ইলেকট্রন বিন্যাস করাটা অনেক সহজ হয়ে গেছে। এটা মনে রাখলে দেখবা ইলেকট্রন বিন্যাস করাটা অনেক সহজ হয়ে গেছে। ভাই এটার মানে কি? চলো মানেটা বুঝে আসো। ধরো আমাকে বলা হইলো LAD82 এইটার ইলেকট্রন বিন্যাস লিখো, তো তুমি কি করবা? সুন্দর মতো আগে লিখবা SS, মানে বড়। এটা কখন সাহায্য লাগে তোমার? যখন তোমাকে বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস করতে দিবে, তখন এটা তোমার হেল্প করবে। SS হবে, তারপরে তোমার কাছে হইতে পারে PS, তারপর হইতে পারে PS, তারপর হইতে পারে তোমার কাছে এখানে DPS, তারপর হইতে পারে তোমার কাছে এখানে DPS, তারপর হইতে পারে তোমার কাছে এখানে ধরো FDPS। চলো এতটুকু আগে রাখি। দেখো এখন আমরা সবাই জানি এস এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে 2টা করে, পিতে থাকতে পারে 6টা করে। এস এ 2টা, পিতে হচ্ছে 6টা, এস এ 2টা, ডিতে হচ্ছে আবার 10টা, পিতে 6টা, এস এ 2টা, ডিতে হচ্ছে আবার 10টা, পিতে 6টা, এস এ 2টা, এফ এ হচ্ছে আবার ইলেকট্রন থাকতে পারে 14টা, ডিতে থাকতে পারে 10টা। এবার দেখো তো কয়টা ইলেকট্রন হইলো? 2, 4, 10, 12, 18, 20, 30, 36, 38, 48, 54, 56, 70, 80। তাহলে আমার এখানে ইলেকট্রন আছে 82টা। তাহলে আর এখানে কয়টা দেওয়া লাগবে বলো তো? 2টা দেওয়া লাগবে। ভাই এস তো লিখে ফেলছেন, এটাকে মুছে ফেলবো না? মুছার দরকার নেই, তুমি এখানে 0 দিয়ে দাও, তাহলেই হইলো। এটাকে মুছার দরকার নেই, তুমি এখানে 0 দিয়ে দাও, তাহলে তোমার কাছে এখানে কাজ হয়ে যাবে। এখন দেখো, এখন তুমি কি করবা? এখানে তুমি যেটা করবা, সবার প্রথমে আগে এস শুরু হয়ে কত থেকে? 1 থেকে। তাহলে প্রথম এসের আগে 1 দিবা, পরের এসের আগে 2 দিবা, পরের এসের আগে 3 দিবা, পরের এসের আগে 4 দিবা, পরের এসের আগে তুমি 5 দিবা, পরের এসের আগে তুমি 6 দিবা, পরের এসের আগে তুমি 7 দিবা।
ঠিক আছে, পরের রাস্তার আগে তুমি 7 দিবে। এবার তুমি আমাকে বলো ডি শুরু হয়, পি শুরু হয় কত থেকে, পি শুরু হয় 2 থেকে, কারণ 1 পি তো হয় না, তাহলে 2 পরের পি এর আগে 3 দিবা, পরের পি এর আগে 4 দিবা, এর পরের পি এর আগে 5 দিবা, এর পরের পি এর আগে 6 দিবা। এবার তুমি বলো ডি শুরু হয় কত থেকে, ডি শুরু হয় তোমার হচ্ছে আমার 3 থেকে, তাহলে প্রথম ডি এর আগে 3 দিবা, পরের ডি এর আগে 4 দিবা, পরের ডি এর আগে তুমি এখানে 5 দিবা, এভাবে চলবা। এবার বলো এফ শুরু হয় কত থেকে, এফ শুরু হয় 4 থেকে, তাহলে প্রথম এফ এর আগে তুমি 4 দিয়ে দিবা। তাহলে এটাই হইলো তোমার কাছে কি বলতো ল্যাড 82 এটার ইলেকট্রন বিন্যাস। এভাবে করে তুমি চাইলে যে কোনো বড় মৌলেরই ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এরপরে কোন চ্যাপ্টারের কমপ্লিট ক্লাস হবে, এরপরে হচ্ছে যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, একটা ক্লাসে আমরা শেষ করে দিব। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের উপর একটা ক্লাস তোমাদের দিয়ে দিব, হয়তো রেকর্ডে দিতে পারি, যেমন ওইটাই হবে কমপ্লিট ক্লাস। আচ্ছা চলো, আর এরপরে মৌলের পর্যাবৃত্তি শুরু হবে বড় চ্যাপ্টারগুলোর মধ্যে। দেখো এবার আসি আমরা আলোচনা করব যে তোমার একটা নিয়ম আছে যে কোন উপশক্তি স্তরের শক্তি কম, কোন উপশক্তি স্তরের শক্তি বেশি, এটা বোঝার, যেটাকে আমরা বলি বোর বারি নিয়ম। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলে থাকি বোর বারি নিয়ম। ওকে ওকে, দেখো দেখো তাহলে বোর বারি নিয়ম, বোর বারি নিয়ম এটাতে কি বলা হয়, দেখো এটাতে বলা হয় যার n+l এর মান যত কম হবে তার শক্তি তত কম। দেখো বোর বারি নিয়ম তোমার কি বলে, যার n+l এর মান যত ছোট হবে তার শক্তি তত কম হবে। তাহলে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তাহলে বোর বারি নিয়ম কি বলে, যার n+l এর মান যত কম হবে তার শক্তি তত কম হবে। যেমন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এখানে 3s আর 4p, ধরো তোমাকে বললাম 3s আর 4p, এই দুইটার মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম, এটা বললাম। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এইখানে n কত, এখানে n হচ্ছে 3, এইখানে n কত, এখানে n হচ্ছে 4, এখানে l কত, এখানে l হচ্ছে 0, এইখানে l কত, এখানে l হচ্ছে 1। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এইখানে n+l এর মান হচ্ছে 3 আর এই জায়গায় n+l এর মান হচ্ছে 5। তাহলে কোথায় n+l এর মান কম, এই n+l এর মান হচ্ছে কম, তাহলে এর শক্তি হচ্ছে কম, এর শক্তি কম, আর যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এটা মনে রাখবা, যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে এখানে মনে রাখবা যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে যার শক্তি কম সেখানে হচ্ছে তোমার কি হবে, যার শক্তি কম, যার হচ্ছে তোমার শক্তি কম সেই জায়গায় হইলো ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে এবার আরেকটা জিনিস হইতে পারে, সেটা কীরকম, ধরো যদি কোনো কারণে n+l এর মান সমান হয়ে যায়, যেমন এরকম কীরকম হইতে পারে, ধরো তোমাকে যদি আমি বলি আমার কাছে ধরো 5p আছে আর এখানে ধরো 6s আছে, তাহলে দেখবা এই 5p আর 6s এর মধ্যে তুমি যদি এই দুটার জন্যই n আর l এর ভ্যালুগুলো বের করো, ধরো এইগুলোর জন্যই তুমি যদি কি বের করো, এখানে n আর l এর ভ্যালু বের করো, এটার জন্য বের করো, আবার ধরো এটার জন্য বের করো, দেখো তো কত আসে এখানে আসবে, দেখো এখানে আসবে, ওকে দেখো এখানে আসবে n এর ভ্যালু হচ্ছে 5, l এর ভ্যালু হচ্ছে 1, n+l এর ভ্যালু 6, এখানে n এর ভ্যালু 6 আসবে, l এর ভ্যালু 0 আসবে, এখানে আসবে 6, ওকে এখানে আসবে 6। তাহলে দেখো এই দুই ক্ষেত্রে তো আমার কাছে n+l এর মানটা সমান চলে আসছে। ভাই আপনি তো বলছেন যে যদি ছোট হয় তাহলে তার শক্তি কম, বাট এইবার কি করব, এখানে তো সমান চলে আসছে, সমান চলে আসলে যার n এর মান কম তার হচ্ছে শক্তিটা কম হবে। দেখো তো এই দুইটার মধ্যে n এর মান কার কম, n এর মান কম কিন্তু এইটার, সমান আসলে যার n এর মান কম তার শক্তি কম হবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা দাঁড়াও, কি বলছো যে ভাই, ওকে না দেখো কমপ্লিট ক্লাস দেওয়ার কথা তোমাদের কোর্সে বলা ছিল না, বাট আমি তারপরে দিচ্ছি কেন, কারণ অনেকেই কোর্সে পরে এনরোল করছো, বা ধরো এমন হতে পারে তুমি সাইকেল আগে কিনে রাখছো বাট তুমি ক্লাসটা করবা পরে, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু পুরো 27টা ক্লাস করা তোমার পক্ষে ইম্পসিবল হয়ে দাঁড়াবে, তুমি ডিপ্রেশনে পড়ে যাবা, হতাশ হয়ে যাবা দেখলে এতগুলো ক্লাস। আসলে অ্যাকচুয়ালি ক্লাস সংখ্যা বাড়ছে কেন, কারণ আমরা মানে অনেক টপিক পড়াইছি যেগুলো একটা অ্যাডভান্স টপিক ছিল, কিছু যেমন ধরো নোড নিয়ে আমরা বিস্তর আলোচনা করছিলাম, মানে অনেক কিছুই পড়ছি যেগুলো একটু এইচএসসি পরীক্ষার জন্য কম ইম্পর্টেন্ট বা এডমিশনের জন্য কম ইম্পর্টেন্ট, বাট এসে যেতে পারে এরকম জিনিসপত্র কিন্তু আমরা পড়ে ফেলছিলাম 27টা ক্লাস একদম
বেসিক থেকে শুরু করে তোমাকে অ্যাডভান্স পর্যন্ত পড়াইছে, এই জন্য আমাদের ক্লাস সংখ্যা বেশি লাগছে 2-3টা। বাট কম্প্যাক্ট ক্লাসের সুবিধাটা কি, কম্প্যাক্ট ক্লাসের সুবিধা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্সই পড়াবো, বাট কম্প্যাক্টভাবে পড়াবো এবং ওই একদম বাইরের টপিকগুলো। মানে ধরো তুমি দেখবা পরমাণু মডেল পড়ানোর সময় একটা আলফা কণা কতটুকু পর্যন্ত দূরত্ব যাইতে পারে নিউক্লিয়াসের, কতটুকু পর্যন্ত মিনিমাম ডিস্টেন্স যাইতে পারে, এই টপিক কিন্তু আমি পড়াই নেই কম্প্যাক্ট ক্লাসে, এটা মেইন ক্লাসে কিন্তু ছিল। কারণ কেন পড়াই নেই কম্প্যাক্ট ক্লাসে, কারণ এটা আসার চান্স খুবই কম পরীক্ষায়, তাই পড়াই নেই, ঠিক আছে। হ্যাঁ কষ্ট হইতেছে, ধরো প্রতিদিনই তো মানে এগুলো এক্সট্রা ক্লাস না, বাট কষ্ট হইলেও এটা তোমাদের ভালোর জন্য ভাই, এটা তোমাদের ভালোর জন্য। হ্যাঁ আচ্ছা চলো আমরা তাহলে শুরু করি। আসো, আমার প্যারা নেই, আমি কষ্ট করতে রাজি আছি, বাট তোমার যাতে ক্ষতি না হয় বা তোমার যাতে আসলে পড়াটা ইজি হয় তোমার জন্য, এটাই হচ্ছে আমার দায়িত্ব। ওকে চলো, দেখো একটা জিনিস হচ্ছে কি, তুমি বলতে পারো যে ভাই তাহলে এখনকার সাইকেলের ক্লাসগুলো দেখবা তুমি 1 ঘন্টা 40 মিনিট হয়, 1 ঘন্টা 42 মিনিট হয়, 1 ঘন্টা 45 মিনিট হয়, তাহলে ভাই আপনি প্রথম সাইকেল 1 সাইকেল 2 কেন আপনি 1.5 ঘন্টা করে নিছেন, বা কেন 1 ঘন্টা? দেখবা মেজরিটি ক্লাস, ধরো যদি 27টা ক্লাস নিই সাইকেল 1-এ, ধরো 22 থেকে 23টা ক্লাস হবে 1.5 ঘন্টার মধ্যে শেষ, বাট 2-3টা ক্লাস 1 ঘন্টা 40-45 গেছে। বাট কাহিনী হচ্ছে এখনকার দেখবা ক্লাসগুলা 1 ঘন্টা 40 মিনিট হয়, 1 ঘন্টা 35 হয়, 1 ঘন্টা 45 হয়, 1.5 ঘন্টা থেকে একটু বেশি হয়। এখন কেন একটু টাইম বাড়াইছি, কারণ তোমরা এখন পড়ালেখার সাথে একটু অভ্যস্ত হয়ে গেছো। যখন তুমি কলেজ লাইফ শুরু করছিলা সাইকেল 1 আর সাইকেল 2-তে, তখন আমি যদি তোমাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টার উপরে বেশি ক্লাস নিই, মানে 1 ঘন্টা 45 2 ঘন্টা করে ক্লাস নিই তোমার জন্য, এটা তোমার জন্য তখন দেখবে তুমি পড়ার এমনিই তোমার মানে ধরো কঠিন লাগতেছে জিনিসগুলো, বা তোমার কিছু বোঝা মনে হচ্ছে, এই জন্য তখনকার সময় ক্লাস ডিউরেশনটা একটু কম ছিল, তাই ক্লাস নাম্বার একটু বাড়ছে, 2-3টা বাড়ছে। বাট এখন যেটা সুবিধা, তুমি এখন পড়ার সাথে অভ্যস্ত হয়ে গেছো, এখন আমি চাইলেই তোমাকে 1 ঘন্টা 45 মিনিট পড়ালো দেখবে তোমার আর প্যারা হচ্ছে না জিনিসটা। এই জন্য সাইকেল 3-তে কিন্তু ক্লাস ডিউরেশনগুলো মানে আমি যেটা করছি মেজরিটি ক্লাসে 1.5 ঘন্টা, বাট একটু করে চেষ্টা করছি 1 ঘন্টা 35 পড়ানোর, 1 ঘন্টা 40 মিনিট পড়ানোর। ওকে সো চলো আমরা তাহলে শুরু করি। আসো, হ্যাঁ শুরু করি আসো। তাহলে এটা আমরা দেখলাম, কি দেখলাম, তাহলে আমরা দেখলাম যে তোমার যদি n+l এর মান ছোট হয় তাহলে কী হবে সেটাও আমরা দেখলাম, আর n+l এর মান যদি ইকুয়াল হয়, দেখো যদি দুটি শক্তি স্তরে n+l এর মান সমান হয়ে থাকে তাহলে যার n এর মান ছোট সে কম শক্তিশালী, তাহলে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ওকে, তারপর এইটা খুবই গুরুত্বপূর্ণ, বাট এটা দেখানোর আগে আরেকটা জিনিস চলো তোমাকে দেখে আসি। আসো, এটা দেখানোর আগে আরেকটা জিনিস চলো দেখে আসি। দেখো আমি এখানে কয়েকটা জিনিস লিখতেছি, একটা হচ্ছে 4f, একটা হইলো 4f, একটা হইলো 5d, একটা হইলো 6p, একটা হইলো 7s। আচ্ছা এই সবার জন্য তুমি n আর l এর মান বের করো, এই সবগুলোর জন্য তুমি কি বের করো, n ইকুয়াল টু কত বের করো, l ইকুয়াল টু কত বের করো, এরপরে n+l ইকুয়াল টু কত বের করো সবার জন্য। চলো সবার জন্যই বের করি। আসো, আচ্ছা দেখেন হিজিবিজি হয়ে যাচ্ছে, একটা কাজ করি, ওকে দেখো চলো লিখে আসো। দেখো খেয়াল করে দেখো 4f এর জন্য আমার n ইকুয়াল টু কত হবে, n ইকুয়াল টু হবে 4, l ইকুয়াল টু হবে 3, এটা হবে 7। 5ডির জন্য n ইকুয়াল টু হচ্ছে 5, l ইকুয়াল টু 2, এটা হচ্ছে 7। এখানের জন্য n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 6, l ইকুয়াল টু 1, এটাও কিন্তু 7। এখানে দেখো 7, এটা হচ্ছে 0, তাহলে এটাও কিন্তু 7। তাহলে তুমি যদি লক্ষ্য করে দেখো এখানে সবগুলার কিন্তু n+l এর মান সেম আসছে, এটাও 7 আসছে, এটাও 7 আসছে, এটাও দেখবা 7 আসছে, এটাও দেখবা 7 আসছে, মানে n+l এর মান সবার জন্য সমান হয়েছে। তাহলে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে বা কোনটা শক্তি সব থেকে কম, যার n এর মানটা কম, দেখো এখানে n এর মান সব থেকে কম, এটার সব থেকে কম এটার, তাহলে এখানে ইলেকট্রন প্রবেশ করবে সবার আগে, এরপরে যাবে হচ্ছে এখানে ইলেকট্রন, এরপরে যাবে হচ্ছে এখানে ইলেকট্রন, রাইট, আর সবার পরে কিন্তু ইলেকট্রন যাবে এই জায়গায়। তাহলে মেইন যেটা পয়েন্টটা সেটা হলো যদি আমার কাছে n+l ইকুয়াল হয়, n+l যদি ইকুয়াল হয় তাহলে এটা তুমি ফ্লো মনে রাখতে পারো, সবার আগে f এ যায়, পরে d-তে যায়, পরে p-তে যায়, পরে s-এ যায়। তাহলে এটা ফ্লো মনে রাখতে পারো কীরকম, একটা ফ্লো মনে রাখতে পারো n+l ইকুয়াল হলে, n+l মানে সমান হলে, ইকুয়াল হলে ফ্লোটা কীরকম, ফ্লো হচ্ছে সবার প্রথমে f-এ যাবে, তারপরে d-তে যাবে, তারপর p-তে যাবে, তারপরে হচ্ছে s-এ যাবে। তাহলে এটা হচ্ছে একটা ফ্লো। যদি n+l ইকুয়াল হয় তাহলে এই ফ্লোতে ইলেকট্রনগুলো আগাবে।
আশা করি এটা তুমি মনে রাখতে পারবা। তো চলো আরেকটা জিনিস তোমাকে দেখাই দিই, সেটা হলো এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ সিঙ্গেল ইলেকট্রন। আচ্ছা, সিঙ্গেল ইলেকট্রনে ধরো একটা পরমাণু বা আয়নে একটা মাত্র ইলেকট্রন আছে, আরেকটা পরমাণু বা আয়নে মাল্টি ইলেকট্রন আছে, ধরো একাধিক ইলেকট্রন আছে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে যদি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে তাহলে সেখানের মধ্যে শুধুমাত্র এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে আমরা দেখতে পাই, সেটা হলো ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল। বাট যদি মাল্টিপল ইলেকট্রন চলে আসে তাহলে সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, ওই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের তো আকর্ষণ হয়, আবার ওই ইলেকট্রনগুলোর মধ্যেও কিন্তু কী হতে থাকে, বিকর্ষণ হতে থাকে। তখন এই জন্য আমরা দেখি যে তোমার খেয়াল করে দেখবা সিঙ্গেল ইলেকট্রনের জন্য কী হয় জানো? সিঙ্গেল ইলেকট্রনের জন্য দেখা যায় 1s এর শক্তি সব থেকে কম, বাট 2s আর 2p শক্তি কিন্তু ইকুয়াল। অর্থাৎ সিঙ্গেল ইলেকট্রনের জন্য এই যে ওই n+l এর নিয়মটা অ্যাপ্লাই হয় না। n+l এর নিয়মটা অ্যাপ্লাই হয় আসলে মাল্টি ইলেকট্রনের জন্য, যেখানে ইলেকট্রন বিকর্ষণ চলে আসে, আর এই বিকর্ষণ চলে আসার কারণে যে জিনিসটা হয় এদের মধ্যে একটা এনার্জি ডিফারেন্স তৈরি হয়। তাহলে এই যে n+l এর নিয়ম, এটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করে? এটা অ্যাকচুয়ালি মাল্টি ইলেকট্রনের জন্য, মানে যে সকল জায়গায় মাল্টি ইলেকট্রন আছে এদের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে সিঙ্গেল ইলেকট্রন কাদের ক্ষেত্রে থাকে বলো তো? সিঙ্গেল ইলেকট্রন কাদের ক্ষেত্রে থাকে? সিঙ্গেল ইলেকট্রন থাকে হাইড্রোজেন অথবা হিলিয়াম প্লাস অথবা লিথিয়াম 2+, অথবা ধরো বেরিলিয়াম 3+, এদের জন্য এই নিয়মটা অ্যাপ্লিকেবল। অর্থাৎ এদের ক্ষেত্রে দেখা যায় যারা সিঙ্গেল ইলেকট্রন তাদের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হলো এই 2s আর 2p এর এনার্জি ইকুয়াল, তারপর 3s 3p 3d এর এনার্জি ইকুয়াল, তারপর দেখো 4s 4p 4d এবং 4f এদের এনার্জি ইকুয়াল। বাট যখনই তুমি কি করবা, এই মাল্টি ইলেকট্রনে যাবা তখন দেখবা এই যে ধরো বোর, তখন এখানে কি অ্যাপ্লাই হয়? এখানে n+l নিয়ম অ্যাপ্লাই হয়, এখানে n+l নিয়ম ব্যবহার হয়। অর্থাৎ তাহলে আমি সামারি করতে পারি, সেটা কি? সেটা হইলো আমার সিঙ্গেল ইলেকট্রনের বেলায় যদি আমার কাছে সিঙ্গেল ইলেকট্রন থাকে, সেই ক্ষেত্রে আসলে এনার্জিটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? n এর উপর। সেই ক্ষেত্রে এনার্জিটা শুধু n এর উপর ডিপেন্ড করে, কারণ ইলেকট্রন বিকর্ষণ নাই। বাট যদি মাল্টি ইলেকট্রন থাকে, তাহলে এনার্জিটা কার উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে n+l এর উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? n+l এর উপর ডিপেন্ড করে। তাহলে এই জিনিসটা একটু করে মনে রাখবা যে সিঙ্গেল ইলেকট্রন থাকলে তার ক্ষেত্রে কিন্তু এই এনার্জিগুলো পরস্পর সমান হবে, বাট দেখো মাল্টি ইলেকট্রন থাকলে এই এনার্জিগুলো কিন্তু ডিফারেন্স হবে। এটাই হচ্ছে নিয়ম এখানে। একবার তুমি এটা দেখে রাখবা। তো আহ্বনীতির ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কীরকম আমরা সবাই জানি, দেখে আসছিলাম আমরা ছোটোবেলাতেও। সেটা হচ্ছে দেখো, যদি p3 থাকে এটাকে আমরা বলি অর্ধপূর্ণ অবস্থা। আচ্ছা, এরকম আরেকটা অর্ধপূর্ণ অবস্থা কী হতে পারে? ধরো তোমার কাছে যদি কি থাকে, d5 থাকে, এটাও অর্ধপূর্ণ অবস্থা। বা ধরো s2 আছে, বা ধরো p6 আছে, বা ধরো d10 আছে, এটাকে আমরা বলি পূর্ণ অবস্থা। এগুলোকে আমরা বলি পূর্ণ অবস্থা। আর যদি এমন হয় p4 থাকে, p2 থাকে, d2 থাকে, d3 থাকে, এগুলোকে আমরা বলি আংশিক পূর্ণ। আর দেখা যায় স্থায়িত্ব যদি চিন্তা করি, স্থায়িত্বর ক্ষেত্রে দেখা যায় এই যে পূর্ণ অরবিটালের স্থায়িত্ব সব থেকে বেশি হয়। স্থায়িত্বের ক্ষেত্রে কি দেখা যায়? পূর্ণ অরবিটালের স্থায়িত্ব সব থেকে বেশি হয়, তারপর হচ্ছে অর্ধপূর্ণ হয়, অর্ধপূর্ণ অরবিটালের স্থায়িত্ব, আর আংশিক পূর্ণ অরবিটালের স্থায়িত্ব সব থেকে কম হয়ে থাকে। আংশিক পূর্ণর স্থায়িত্ব সব থেকে কম হয়ে থাকে। এই কারণে দুইটা জায়গায় ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। কোন কোন জায়গায়? একটা হচ্ছে ক্রোমিয়াম 24। তাহলে ক্রোমিয়াম 24 ক্ষেত্রে দেখা যায় এখানে ধরো নিয়ন আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস থাকে। তারপর ধরো এখানে 4s2 হওয়ার কথা ছিল, এখানে 4s2 3d4 হওয়ার কথা ছিল, এবার দেখা যায় এখানে 4s1 হয়, এখানে 3d5 হয়। মানে হওয়ার কথা ছিল 4s2 3d4, বাট ওই যে 3d5 হইলে অর্ধপূর্ণ হইতে পারবে, এই জন্য 4s থেকে ইলেকট্রন কই চলে যায়? 3d-তে চলে যায়। আবার ধরো তুমি যদি এখানে দেখো 29 কপার, তাহলে দেখবা এখানেও একটা ব্যতিক্রম দেখা যায়। আর্গন এখানে 4s2 3d9 হওয়ার কথা ছিল, বাট দেখা যায় এখানে হয় 4s1 3d10 হয়ে থাকে। পূর্ণ করার জন্য একটা ব্যতিক্রম এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এই ব্যতিক্রমগুলো এখানে হয়ে থাকে। এরকম ব্যতিক্রম আরও দেখায়, আহ্বনীতির ব্যতিক্রম আরও কারা কারা দেখায়? এই যে ক্রোমিয়াম দেখায়, ক্রোমিয়াম 24 দেখায়, তারপরে কপার 29 দেখায়, তারপর তোমার মোলিবডেনাম 42 দেখায়, সিলভার 47 দেখায়, তারপর তোমার হচ্ছে ল্যান্থানাম 57 দেখায়। মানে আরও অনেকগুলো মৌলই দেখায় আহ্বনীতির ব্যতিক্রম। বাট আমাদের সিলেবাসের জন্য বা আমাদের জন্য এই ব্যতিক্রমগুলোর নামগুলো একটু মনে রাখলেই চলবে। যেমন
ল্যান্থানাম কেন ব্যতিক্রম দেখে, এটার আবার কারণটা একটু ভিন্ন আছে। ল্যান্থানাম ব্যতিক্রম দেখানোর কারণ হচ্ছে তোমার এখানে যে ঘটনাটা ঘটে, যখন পারমাণবিক সংখ্যা অনেক উচ্চ থাকে সেই ক্ষেত্রে এনএফ এবং n+1d মানে ডি আর এফ অরবিটাল, সেই ক্ষেত্রে ডি আর এফ অরবিটালের শক্তির পার্থক্য খুব কম থাকে। তার মানে যদি ডি আর এফ অরবিটালের শক্তির পার্থক্য কম থাকে, সেটা কখন হয়, যখন উচ্চ পারমাণবিক সংখ্যা থাকে। সেই ক্ষেত্রে তখন যে ঘটনাটা ঘটে, ইলেকট্রনটা 4f এর পরিবর্তে তখন 5d-তে যায়। যেমন দেখো, ল্যান্থানামের সাধারণ ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 4f1 আর 5d0। কত হওয়ার কথা ছিল? 5d0। বাট দেখা যায় 4f আর 5d-র এনার্জি অনেক কাছাকাছি হওয়ার কারণে 4f ইলেকট্রন না গিয়ে কই ইলেকট্রন যায়? 5d-তে যায়। এটাকে বলে ক্রস ওভার হওয়া। এই জিনিসটাকে বলে, মানে ধরো এখানে এই 4f আর 5d এদের যদি এনার্জিটা বলি, এদের এনার্জিটা প্রায় কাছাকাছি। এদের যদি এনার্জি বলি, এদের এনার্জি হচ্ছে খুবই কাছাকাছি। 5d-র এনার্জি হচ্ছে খুবই কাছাকাছি। তো যখন 4f আর 5d-র এনার্জি যদি খুব কাছাকাছি হয়, সেই ক্ষেত্রে ইলেকট্রন যাওয়ার কথা 4f-এ, বাট দেখা যায় 4f-এ না গিয়ে কখনো কখনো সে 5d-তেও চলে যেতে পারে। এই যে যেটা ল্যান্থানামে ঘটে, কখনো কখনো দেখা যায় এটা 5d-তেও যেতে পারে, যেটা ল্যান্থানামে ঘটে, বুঝছো? এই জন্য ল্যান্থানামকে কিন্তু আমরা ডি ব্লক মৌল বলি, রাইট? যাওয়ার কথা ছিল সে 4f-এ, বাট ল্যান্থানামে ক্ষেত্রে দেখা যায় এই শক্তিটা খুব কাছাকাছি হওয়ার কারণে 4f-এ না গিয়ে সেটা 5d-তে যায়। ওকে, সবার ক্ষেত্রে এটা হয় না, কিছু কিছু জায়গায় হয়। যে জায়গাগুলোতে হয় সেটাকে আমরা বলি ক্রস ওভার বলি, যাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। চলো নেক্সটে দিয়ে আসো। শুধুমাত্র আমাদের সিলেবাসের জন্য ল্যান্থানামটা শিখলেই চলবে, বাকিগুলো শেখা লাগবে না। দেখো, তোমার পাউলির বর্জন নীতি, এটা কি বলে? পাউলির বর্জন নীতি তোমাকে বলা হয়, হ্যাঁ, সাউন্ড নাই, কি বলে, সাংঘাতিক, তোমাকে বলা হয়, হ্যাঁ, এই ছেলে তো আমার পুরো ভয় ভয় দিচ্ছে। তোমাকে বলা হয়, হ্যাঁ, তোমাকে বলা হয়, হ্যাঁ, সাউন্ড সব ঠিক আছে, সাউন্ড নাই কে বলছে? এই যে লিওন, দাঁড়াও, সব ঠিক আছে। আমি তো পুরো ভয় পেয়ে গেছি, আমি মনে করছি কি রে সাউন্ড নাই, তাহলে তো আরেক বিপদে পড়তাম। যাই হোক, সাউন্ড আছে, সবই আছে। আমি তো দেখছি চার্জ আছে, তো দেখি চার্জ আছে কিনা মাইকের, একটু চেক করে দেখি। হ্যাঁ, চার্জ আছে মাইকের, সাউন্ড আছে, সব আছে। ওকে, দেখো পাউলির বর্জন নিয়ম তোমাকে কি বলে? যে একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হইতে পারে না। ঠিক আছে, এটাই বলছে যে কি বলে, একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। একটা হইলেও ভিন্ন থাকবে। কি থাকবে? একটা হইলেও ভিন্ন থাকবে। হ্যাঁ, তবে একাধিকও ভিন্ন থাকতে পারে। তাহলে আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই, তোমাকে বলি, ধরো তুমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে লিখো। ধরো যাক আমরা এখানে সোডিয়াম, এটার ইলেকট্রন বিন্যাসকে, ভাই আপনি সবসময় সোডিয়াম নেন কেন? আমার সোডিয়াম অনেক প্রিয়, এই জন্য। যে সোডিয়াম, এটার ইলেকট্রন বিন্যাস লিখো। তাহলে সোডিয়াম 11 হয়। ওকে, এটা ইলেকট্রন বিন্যাস যদি লিখি, তাহলে আমি যদি বক্স আকারে লিখতে চাই, তাহলে কী হবে বলো? ইলেকট্রন বিন্যাসটা যদি বক্স আকারে লিখতে চাই, তাহলে এখানে ফার্স্ট আগে 1s1 হবে, তারপরে 2s হবে, তারপর এখানে পিগুলো আসবে, রাইট? তারপর এখানে পি আসবে, ওকে, তারপর এখানে পি আসবে। চলো এটা একটু মোটা করে দিয়ে আসো। হ্যাঁ, এখানে পি আসবে, আর এরপরে আবার তোমার কাছে এখানে এস আসবে, রাইট? আচ্ছা, তো সোডিয়ামে যদি দেখি, আমার কাছে প্রথম ইলেকট্রনটা কই যাবে? প্রথম ইলেকট্রন এখানে, সেকেন্ড ইলেকট্রন এখানে, থার্ড এখানে, ফোর্থ এখানে, 5 নাম্বার ইলেকট্রন, 6 নাম্বার ইলেকট্রন, 7 নাম্বার ইলেকট্রন, তারপরে তোমার 8 নাম্বার ইলেকট্রন, 9 নাম্বার ইলেকট্রন, 10 নাম্বার ইলেকট্রন, তারপর তোমার কাছে এখানে 11 নাম্বার ইলেকট্রন এখানে আসবে। আচ্ছা, তো আমরা কয়েকটি ইলেকট্রনের মধ্যে কম্প্যারিজন করব। আমরা 6তম ইলেকট্রন, এটার মধ্যে কী হয় সেটা দেখব। 9তম ইলেকট্রন, এটার মধ্যে কী হয় সেটা দেখব। আর 11তম ইলেকট্রন, এটার মধ্যে কী হয় সেটা আমরা চলে অ্যানালাইসিস করব। এই 3টে ইলেকট্রনের মধ্যে চলো আমরা অ্যানালাইসিস করি। আচ্ছা, প্রথম কথা 6তম ইলেকট্রন, প্রত্যেকটার জন্য আমি 4টা কোয়ান্টাম সংখ্যায় বের করবো, বুঝছো? প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আমি 4টা কোয়ান্টাম সংখ্যার মানই এখানে আমরা বের করবো। তাহলে একটা কাজ করি, আগে অ্যাট ফার্স্ট লিখে ফেলি যে প্রত্যেকটার জন্য আমি এখানে এন বের করব, এল বের করব, এম বের করব এবং এস বের করব। প্রত্যেকটার জন্যই সেম কাজটা করব। ওকে, প্রত্যেকের জন্য এখানে সেম কাজটা করব। ঠিক আছে, চলো বলো তো এখানে কত আসবে? দেখো 6তম ইলেকট্রন কই আছে? এটা হচ্ছে সাদাটা হচ্ছে 6 নম্বর ইলেকট্রন, তাহলে সেটা 2 এর মধ্যে আছে, তাহলে এটার জন্য এন হবে 2।
এল কত হবে? ধরো এটা যদি পি এক্স হয়, এটা যদি পি ওয়াই হয়, এটা যদি পি জেড হয়, তাহলে এটা পি ওয়াইতে আছে, তাহলে এটার জন্য এল যদি আমি 1 ধরে নিই, আচ্ছা পি এটা যদি পিতে আছে তাহলে পি এর জন্য এল ইকুয়াল টু 1 হবে। আর এম কত হবে? তাহলে এটা এম ধরবো আমি +1, যেহেতু এটা পি ওয়াইতে আছে, পি ওয়াইয়ের জন্য এম ইকুয়াল টু +1 ধরলাম। আর দেখো 6 নাম্বার ইলেকট্রনটা আপ স্পিনে আছে, তাহলে এটার জন্য আমি এস ইকুয়াল টু +1/2 ধরলাম। 9 নাম্বার ইলেকট্রন দেখো তো কই আছে, দেখো 4 5 6 7 8 9, 9 নাম্বার হচ্ছে সবুজটা উল্টা দিকে যেটা, তাহলে 9 নাম্বার ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে, সেটাও পি এর মধ্যে আছে, তাহলে এল ইকুয়াল টু 1। আর দেখো সেটা পি ওয়াইতে আছে 9 নাম্বারটা, তাহলে তার জন্য এম ইকুয়াল টু +1 হবে। বাট সেই ক্ষেত্রে দেখো এস ইকুয়াল টু -1/2 হবে। কেন -1/2 হবে? কারণ 9 নাম্বার ইলেকট্রন দেখো ডাউন স্পিনে আছে, 9 নাম্বার ইলেকট্রন কই আছে? ডাউন স্পিনে আছে। আর অন্যদিকে 11 নাম্বার ইলেকট্রন যেটা আছে এটা, এটা দেখো এটা 3 নাম্বার কক্ষপথে আছে, এটা এস এ আছে, তাহলে এল ইকুয়াল টু 0 হবে, এম ইকুয়াল টু 0 হবে, আর এটা দেখো +1/2 হবে। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, তুমি যদি একটু করে 6 নাম্বার ইলেকট্রন আর 9 নাম্বার ইলেকট্রনের দিকে তাকাও, দেখবা এর 3টা কোয়ান্টাম সংখ্যা সমান, এর 3টা কোয়ান্টাম সংখ্যা সমান, একটা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। তাহলে দুইটা ইলেকট্রনের মধ্যে কোনো একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের মধ্যে সর্বোচ্চ কয়টা কোয়ান্টাম সংখ্যার মান একই হইতে পারে? সর্বোচ্চ 3টা কোয়ান্টাম সংখ্যার মান একই হইতে পারে। তাহলে আমরা প্রথমে এখানে লিখতে পারি, আমরা প্রথমে একটা পয়েন্ট লিখতে পারি, সেটা হইল একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের মধ্যে একটি পরমাণুর একটি পরমাণুর একটি পরমাণুর একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের মধ্যে সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে। কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে। আচ্ছা, এবার দেখো তো, তুমি এবার 9 নাম্বার ইলেকট্রন আর 11 নাম্বার ইলেকট্রনের দিকে তাকাও তো, দেখো কোনো কোয়ান্টাম সংখ্যার মানের মধ্যে মিল নেই। দেখছো কোনো কোয়ান্টাম সংখ্যার মানের মধ্যে মিল নেই। তাহলে দুইটা ইলেকট্রনের মধ্যে সর্বোচ্চ 4টা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হইতে পারে। একটা হলে সর্বোচ্চ 3টা কোয়ান্টাম সংখ্যা একই হইতে পারে, অন্তত একটা হলেও ভিন্ন থাকবে, দেখো অন্তত একটি হলেও মান ভিন্ন হবে। আর আরেকটা হচ্ছে একটা পরমাণু দুইটা ইলেকট্রনের মধ্যে 4টা কোয়ান্টাম সংখ্যাই ভিন্ন হইতে পারে। তাহলে আমরা এটাও মনে রাখতে পারি যে একটা পরমাণু দুইটা ইলেকট্রনের মধ্যে সর্বোচ্চ 4টি কোয়ান্টাম সংখ্যার মান, সর্বোচ্চ 4টি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হতে পারে। 4টি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হতে পারে। শেষ। এইগুলো, এটাই ছিল আমার কাছে এখানে পাউলির বর্জন নীতি। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, দেখো সেটা হলো পাউলির বর্জন নীতিকে তুমি যদি কম্পেয়ার করতে চাও, তাহলে তোমার দুইটা ইলেকট্রন দরকার, কারণ তুমি দুইটা ইলেকট্রনের মধ্যে 4টা কোয়ান্টাম সংখ্যার বিবেচনা করবা। তাহলে দুইটা ইলেকট্রন যেখানে থাকবে না সেখানে আসলে পাউলির বর্জন নীতি অ্যাপ্লাই করা যাবে না। তাহলে পাউলির বর্জন নীতি আমি এটা বলতে পারি নট ভ্যালিড ফর সিঙ্গেল ইলেকট্রন, নট ভ্যালিড ফর সিঙ্গেল ইলেকট্রন যেখানে থাকবে সেখানে। এখন সিঙ্গেল ইলেকট্রন কই থাকে? হাইড্রোজেনে থাকতে পারে, হিলিয়াম প্লাসে থাকতে পারে, লিথিয়াম 2 প্লাসে থাকতে পারে, বেরিলিয়াম 3 প্লাসে থাকতে পারে। তাহলে এই সকল জায়গায় আমার পাউলির বর্জন নীতি অ্যাপ্লাই করা যায় না। আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আসো হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়ম কি বলে তোমাকে? এটা অলরেডি পড়ে ফেলছি আমরা। হুন্ডের নিয়ম তোমাকে বলে যে একই শক্তি সম্পন্ন যে অরবিটালগুলো আছে তাদের সবার মধ্যে ইলেকট্রনগুলা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে অথবা বিজোড় অবস্থায় থাকবে, যেটাকে সহজ ভাষায় বললে হবে যে সিঙ্গেল আকারে থাকবে। আর যখন তারা সিঙ্গেল আকারে থাকবে তখন তাদের সবার স্পিন একমুখী হবে। তাদের সবার কী হবে? স্পিন একমুখী হবে। যেমন আমি যদি তোমাকে বলি, ধরো তোমার কাছে P4 আছে, ধরো যাক তোমার কাছে এখানে P4 আছে, তো P4-এর ইলেকট্রন বিন্যাসটা তুমি লিখো। তুমি এখানে কি করো? P4-এর ইলেকট্রন বিন্যাসটা এখানে লিখো। আমি তোমাকে বললাম P4-এর ইলেকট্রন বিন্যাসটা এখানে তুমি লিখো। তাহলে তুমি যে কাজটা করতে পারো, তাহলে এটার একটা লাইন থিকনেসটাকে বাড়ায় নি। হ্যাঁ, ধরো P4-এর ইলেকট্রন বিন্যাস দেখো। কেউ যদি লিখে যে ভাই আমি এরকম করে লিখবো, তাহলে কি হবে? আনসার হচ্ছে না, এটা হবে না, এটা হবে না। তাহলে P4-এর কারেন্ট ইলেকট্রন বিন্যাসটা কীরকম, এটা যদি বুঝতে চাও তোমাকে চিত্রটা যদি আরেকবার রেখে দিই, এটা হচ্ছে এরকম। তোমাকে যেটা করতে হবে, তুমি এখানে একটি ইলেকট্রন দিবা, এখানে একটি ইলেকট্রন দিবা, এখানে একটি ইলেকট্রন দিবা, 4 নম্বর ইলেকট্রন এখানে আসবে। মানে আগে সিঙ্গেল আকারে প্রবেশ করবে, আর সিঙ্গেল আকারে যখন প্রবেশ করবে তাদের সবার স্পিন একমুখী হবে। এটা হচ্ছে P4-এর ইলেকট্রন বিন্যাসটা কারেক্ট। এই ইলেকট্রন বিন্যাসটা এখানে কারেক্ট।
আচ্ছা, ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি P2 ইলেকট্রন বিন্যাস কীরকম হবে, কীরকম হইতে পারে P2 ইলেকট্রন বিন্যাস দেখো তো। তাহলে তুমি তখন বলতে পারো যে এখানে এরকম, এই যে ভাই সিঙ্গেল আকারে প্রবেশ করবে, তাহলে এখানে একটা প্রবেশ করলো, এখানে একটা প্রবেশ করবে, তাহলে এগুলো কিন্তু P2 ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, কেউ যদি বলে যে ভাই P2 ইলেকট্রন বিন্যাসটাকে আমি এভাবে দেখাবো, ধরেন আমি দেখাবো প্রথম ইলেকট্রন আমার এখানে গেছে, ধরেন প্রথম ইলেকট্রন আমার এখানে গেছে, আর পরের ইলেকট্রন ধরেন আমার এখানে গেছে, এটা কি কারেক্ট? হ্যাঁ, এটাও কারেক্ট। কেন? কারণ এদের তিনজনের শক্তি তো সমান। এমন না যে এখানে একটা ইলেকট্রন দিলে পরেরটাকে এখানে দিতে হবে, সেটা না, তুমি চাইলে এখানে দিতে পারবা, কোনো সমস্যা নেই। বাট হ্যাঁ, স্পিন একই হইতে হবে। তুমি যদি এটাকে এরকম দাও আর এটাকে যদি উল্টা স্পিনে দাও তাহলে কিন্তু হবে না, যেটা স্পিন একই হইতে হবে। আবার তুমি যদি প্রথমটাকে ডাউন স্পিনে দাও তাহলে পরেরটাকেও ডাউন স্পিনে দিতে হবে। বুঝছো? মানে কাহিনী হচ্ছে এটা, মানে সিঙ্গেল আকারে প্রবেশ করাইতে হবে এবং স্পিন একই রকম হইতে হবে, তাহলেই সেটা হুন্ডের নীতিও মেনে চলছে। এটা ডি এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ডি এর ক্ষেত্রেও কিন্তু জিনিসটা অ্যাপ্লিকেবল। বাট এস এর জন্য আসলে এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। তাহলে কার জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয় বলো তো? কার জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়? এটা হলো এস উপশক্তি স্তরের জন্য। তাহলে এস উপশক্তি স্তর, এটার জন্য হুন্ডের নীতি কিন্তু কি না, প্রযোজ্য না। এটা একটু করে মনে রাখবা। আর তাহলে এখানে লেখাটা আমরা পড়ে নিই একবার, সেটা হচ্ছে কি, একই শক্তি সম্পন্ন, দেখো এদের এইটা শক্তি যা, এটা শক্তিও তা, এটা শক্তিও তা। বিভিন্ন অরবিটালে বিভিন্ন ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যারা তারা সর্বাধিক পরিমাণ অযুগ্ম, মানে সিঙ্গেল অবস্থায় থাকতে পারে বা বিজোড় অবস্থায় থাকতে পারে, এবং অযুগ্ম অবস্থায় থাকাকালীন এদের স্পিনগুলো বা দিকগুলো কী হবে, একমুখী হবে। এটা খুব ইম্পর্টেন্ট, স্পিন কিন্তু একমুখী হবে। স্পিন মানে চেঞ্জ দিতে পারবে না। স্পিন প্রথমটাকে তুমি যেভাবে দিবা পরের স্পিনগুলো এভাবে দিতে হবে। হ্যাঁ, পরিবেশ রসায়নের স্লাইড দিয়ে দেওয়া হয়েছে, তো আমি ক্লাস শেষ করার সাথে সাথে দিয়ে দিছি ফেসবুকে। আরমান ওইভাবে দেয় নাই? আচ্ছা, আমি আরমানকে বলবো। ওই রে, আরমানের নিয়ে বাঁচতেছি না আমি। আচ্ছা, যাই হোক, দেখো হাইড্রোজেন সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক? হাইড্রোজেন থেকে কোন বিবৃতি সঠিক বলো তো? হাইড্রোজেন হচ্ছে সিঙ্গেল ইলেকট্রনে কিন্তু 3s 3p 3d এনার্জি সমান হয়ে থাকে। তাহলে প্রথমে যে উক্তিটা দিছে এটাই হচ্ছে সঠিক, 3s 3p এবং 3d এদের এটা কিন্তু সমান হয়ে থাকে। তারপর নিচের কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক? দেখো তো কোনটা সঠিক, দেখি কোনটা ভুল আছে আগে দেখি। দেখো তো এখানে সেম স্পিনে দিয়ে দিছে, তাহলে এটা কিন্তু ভুল। তারপর দেখো এখানে ডাউন স্পিন দিছে, এটা আপ স্পিন হয়ে গেছে, তাহলে এটাও ভুল। তারপর দেখো প্রথমে দুইটা দিয়ে দিছে, এটাও ভুল। এটা ঠিক আছে, তাহলে এটা সঠিক। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে ডি নাম্বার, সঠিক হলো ডি নাম্বার। ভাই এটা কেন ভুল? কারণ দেখো এখানে ডাবলটাকে ফার্স্টে দিয়ে দিচ্ছে, তাহলে এটাই জন্য ভুল। বুঝছো? তারপর হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রনের শক্তি কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্ধারিত হয়? হাইড্রোজেন পরমাণু হচ্ছে একটা সিঙ্গেল ইলেকট্রনের পরমাণু, আর সিঙ্গেল ইলেকট্রনের জন্য তাদের এনার্জি সেটা কীভাবে নির্ধারিত হবে? শুধু এন এর উপর নির্ভর করে। যদি মাল্টি ইলেকট্রন হইতো তাহলে তার এনার্জি এন এবং এল দুটোর উপরে ডিপেন্ড করতো, বাট হাইড্রোজেনের জন্য শুধু এন এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, কোনটা আমার এখানে যদি এন এর ভ্যালু 6 হয় তাহলে ইলেকট্রন পূরণের সঠিক ক্রম কোনটা হবে? এন এর ভ্যালু যদি কত হয়ে থাকে, এন এর ভ্যালু যদি 6 হয়ে থাকে তাহলে তার সঠিক ক্রম কোনটা হবে? চলো দেখার চেষ্টা করি। আসো দেখো, এন এর ভ্যালু যদি 6 হয় তাহলে তুমি লক্ষ্য করে দেখো এখানে আমরা যদি বোঝার চেষ্টা করি, দাঁড়াও একটা সেকেন্ড, অ্যাকচুয়ালি এটাই হবে সঠিক না, সঠিক এটাই হবে না। দাঁড়াও, এন এর ভ্যালু যদি 6 হয় তাহলে ইলেকট্রন পূরণের সঠিক ক্রম কোনটা হবে? এখানে কোনটা সঠিক হবে? 6 হইলে, দাঁড়াও 6 হইলে 6s। আচ্ছা দেখি, আসো এসগুলো আগে ফিল আপ করি। দেখো এখানে আছে এনএস একটা আছে, চলো 6 যদি হয়, আচ্ছা এখানে বসায় দেখি। আসো এখানে চলো বসায় দেখি। আসো এন এর ভ্যালু যদি 6 হয় তাহলে এটা হবে 6s, এটা হবে 5d, এটা হবে 64f হবে, এটা হবে 6p। প্রথমেই তো এটা মিলে নাই। কেন মিলে নাই? কারণ হইল এখানে n প্লাস এল হবে 6, আবার এখানে n প্লাস এল হবে 7, এখানেও হবে 7, এখানেও হবে 7। আর যদি n প্লাস এল ইকুয়াল থাকে তাহলে কিন্তু এফ এ আগে প্রবেশ করে, মানে এই ক্রমটা ভুল হয়ে গেছে, মানে এই দুটার মধ্যে গন্ডগোল আছে। কোন দুটার মধ্যে? এইটার মধ্যে আর এটার মধ্যে। তাহলে প্রথমে এটা বাদ। তাহলে যেই জায়গায় আমি দেখব ডিটাকে আগে বসানো, এফকে পরে বসানো, এটা ভুল। যেমন দেখো ডিকে আগে বসানো, এফকে পরে বসানো, তাহলে এটা ভুল। ঠিক আছে? আচ্ছা, তারপর এটা দেখি। আসো তাহলে এটা হচ্ছে 6s, এটা হলো 6s, এটা হইলো 4f, এটা হইলো 5d, এটা হইলো 6p। দেখো এটার জন্য তো n প্লাস এল হচ্ছে 6,
সব থেকে ছোট, এটার জন্য অ্যাল প্লাস অ্যাল হচ্ছে কত, এটা হবে তোমার কাছে হচ্ছে আমার 7, এটাও 7, এটাও 7। তাহলে হ্যাঁ দেখো FDP, তাহলে এটা হচ্ছে সঠিক, তাহলে এটা হলো সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি কীভাবে করছি জিনিসটা, ওই যে শর্টকাটটা অ্যাপ্লাই করে এখানে করছি। ইকুয়াল হইলে সবার আগে F-এ, তারপর D-তে, তারপর P-তে। আচ্ছা, যদি আমার কাছে এখানে বলছে, যদি আমার কাছে এখানে, ওকে কি বলছো, হ্যাঁ ঠিক আছে, দেখো যদি আমার কাছে এখানে আহ্বান নীতি অনুসরণ না করে, তাহলে পটাশিয়াম কোথায় স্থাপিত হবে? দেখো তো, আহ্বান নিয়ম যদি অনুসরণ না করা হয়, দেখো পটাশিয়াম 19, তো ইলেকট্রোমিনাসটা দেখো এখানে কীরকম হয়। নর্মালি আমরা সবাই জানি এটা হয় 1s1, 1s2, তারপর হয় 2s2, এরপর হয় 2p6, তারপর হয় 3s2, তারপর হয় 3p6, তারপর 3D-তে কিন্তু যায় না, 3D-তে না গিয়ে কোথায় যায়, 4s-এ যায়। বাট আমাকে বলছে যদি আহ্বান, কেন কেন 3D-তে না গিয়ে 4s-এ গেছে, ওই আহ্বান নীতি অনুসরণ করে 4s-এর এনার্জি কম হয় এই জন্য গেছে, কিন্তু অনুসরণ না করে, এখানে কিন্তু বলছে অনুসরণ না করা হয়। এর মানে কি, এর মানে হচ্ছে সিকোয়েন্সিয়ালি যাবে, তাহলে এই ইলেকট্রন কিন্তু এখানে যাবে, তাহলে এটা কিন্তু কোন ব্লক মৌল হবে, ডি ব্লক মৌল হবে। সেই ক্ষেত্রে যদি অনুসরণ না করে তাহলে এটা কিন্তু ডি ব্লক মৌল হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর পৌলির বর্জন নীতি প্রযোজ্য কার জন্য, দেখো সিঙ্গেল ইলেকট্রন যেখানে থাকবে না, দেখো এখানে কি আছে বলো তো, এখানে এই জায়গায় তুমি যদি লক্ষ্য করো, এই জায়গায় আমার ইলেকট্রন থাকবে একটা, এই জায়গায় আমার ইলেকট্রন সংখ্যা আছে 0 সংখ্যক, এই জায়গায় আমার ইলেকট্রন সংখ্যা আছে 2টা, কারণ H মাইনাস, তাহলে যেখানে 2টা সেখানে পলির বর্জন নীতি অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সিঙ্গেল ইলেকট্রনে পলির বর্জন নীতি অ্যাপ্লাই করা যায় না। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে উদ্দীপকের মৌলটির, দেখো কি বলছে এখানে কোশ্চনে, উদ্দীপকের মৌলটির সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি সমর্থন করে কিনা। সর্বশেষ শক্তি স্তর কোনটা দেখো তো, এখানে মৌলের, আয়নের কিন্তু বলে নাই, বলছে মৌলের, মৌলের কথা বলছে। আচ্ছা X2+ এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম দেখো তো একটু করে। X2+, এইটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4d10, না 3d10, দেখো 3d10, কেন, কারণ n এর জায়গায় এখানে তুমি 4 বসাও, এখানে যদি 4 পুট করো তাহলে এটা থাকবে 3d10। তাহলে X এর ইলেকট্রন বিন্যাস কীরকম হবে বলো তো, এটা হবে অ্যাকচুয়ালি 4s2 3d10 যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোন মৌল বোঝাচ্ছে বলো তো, এই X দ্বারা কিন্তু এখানে তোমাকে জিঙ্ককে বোঝানো হচ্ছে, X দ্বারা কাকে বোঝানো হচ্ছে, জিঙ্ক, এটাকে বোঝানো হচ্ছে। আর এটার সর্বশেষ শক্তি স্তর কোনটা, জিঙ্কের সর্বশেষ শক্তি স্তর কিন্তু 4s, জিঙ্কের সর্বশেষ শক্তি স্তর কোনটা, জিঙ্কের সর্বশেষ শক্তি স্তর কিন্তু 4s। এখন কোয়েশ্চেন করছে যে 4s যে 2টি ইলেকট্রন আছে এরা কি পলির বর্জন নীতি অনুসরণ করে কিনা, এটা তো পারা খুবই সোজা, এই যে 4s এটা অনুসরণ করবে কিনা দেখো। তাহলে এখানে তুমি দেখাবা তখন 4s এর মধ্যে 2টি ইলেকট্রন থাকে, তুমি দেখাও জিনিসটা কীভাবে করে, তুমি দেখাও যে এখানে 4s এর মধ্যে 2টি ইলেকট্রন থাকে, কেমন, ধর এটা তোমার 4s2, এখানে 2টি ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন আপ স্পিনে, একটা ইলেকট্রন ডাউন স্পিনে। তো এই ইলেকট্রনের জন্য তুমি n বের করবা, l বের করবা, m বের করবা, তারপরে তোমার কাছে ধর এখানে s-টা বের করবা, n আসবে 4, l আসবে 0, m 0, s ধরো আসবে এখানে +½ আর তুমি যেটা করবা এই অপর ইলেকট্রনের জন্য, এই ইলেকট্রনটার জন্য তুমি এখানে এই তিনোটা বের করবা, দেখবে এই তিনোটা ইকুয়াল থাকবে, দেখবে এই তিনটা এখানে ইকুয়াল থাকবে, জাস্ট এসটা চেঞ্জ আসবে কারণ এটা ডাউনের দিকে, তাহলে এটার জন্য আসবে -½ তাহলে দেখো এখানে 4টা কোয়ান্টাম সংখ্যা সমান হয় নাই, তাহলে এটা পলির বর্জন নীতি মেনে চলে, সমর্থন করে। তাহলে করে কি না, হ্যাঁ করে। তাহলে এখানে যেহেতু 4টা কোয়ান্টাম সংখ্যার মান সমান হয় নাই, তাহলে এটা আমার পলির বর্জন নীতি সমর্থন করে। বুঝতে পারছি জিনিসটা, আশা করি বুঝতে পারছি। যেহেতু 4টা কোয়ান্টাম সংখ্যার মান এখানে সমান হয় নাই, তাহলে পলির বর্জন নীতি সমর্থন করে। দেখি পরের প্রশ্নটা পড়ো। চলো দেখি পরের কোয়েশন কি বলছে। উদ্দীপকের ক মৌলটির যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম অনুসরণ করে সর্বশেষ ইলেকট্রন দ্বয়ের 4টি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করো। দেখো ক মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া 16 যুক্ত মৌলটা জানে কে হয়, এটা হয় সালফার, কে হবে, এটা হবে সালফার। তাহলে তোমাকে ফার্স্টে কি বলছে, সালফারের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম অনুসারে করো আগে। তাহলে সালফারের আগে তুমি ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলো। সালফার হচ্ছে 16 হয়ে থাকে, যদি তুমি সালফারের ইলেকট্রন বিন্যাস লিখো দেখবে এখানে থাকবে 1s2, তারপর থাকবে 2s2, তারপর থাকবে 2p6, তারপর থাকবে তোমার কাছে এখানে 3s2, তারপর থাকবে তোমার কাছে এখানে 3p4 থাকবে, রাইট।
তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো এটার যোজ্যতা স্তর কোনটা। তুমি তো চাইলে এই সালফারের ইলেকট্রন বিন্যাসটাকে এভাবেও লিখতে পারতা, তুমি চাইলে সালফারের ইলেকট্রন বিন্যাসকে এভাবেও লিখতে পারতা। কীভাবে জানো? ওই যে নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে। এই যে দেখো এতটুকুকে কি লিখতে পারি আমি, এতটুকুকে লিখতে পারি নিয়নের ইলেকট্রন বিন্যাস, আর এরপরে লিখতে পারি আমি এটা, এটা হলো আমার যোজ্যতা স্তর। এবার এটাকে যদি আমি কি করি, এটাকে যদি আমি তোমার বক্স আকারে করি ইলেকট্রন বিন্যাসটাকে, তাহলে কীরকম আসবে দেখো তো। যদি বক্স আকারে করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা আসবে যে এখানে হবে তোমার কাছে ধরো ফার্স্টে আগে 3s2 হবে, আর এখানে 3p থাকবে, এখানে 3pটা থাকবে এখানে, ওকে 3p থাকবে এই জায়গায়। এটাকে তুমি একটু লাইনটাকে একটু করে দাও, থিকনেস করে দাও। হ্যাঁ, তাহলে এবার দেখো, এবার এখানে আছে 2টা ইলেকট্রন, এখানে একটা করে যাবে, এখানে একটা করে যাবে, আর এখানে আসা আরেকটা ইলেকট্রন। ঠিক আছে, এখন দেখো কোশ্চনে কি বলছে। তা আমি যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস শূন্য নিয়ম অনুসারে করে ফেলছি, যেটা আছে সেটা হচ্ছে যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস শূন্য নিয়ম অনুসারে করছি। পরে সর্বশেষ ইলেকট্রন দ্বয়ের, সর্বশেষ ইলেকট্রন দ্বয়ের এখানে একটা কথা লিখছে দেখো, সর্বশেষ ইলেকট্রন দ্বয়ের, মানে এখানে কিন্তু সর্বশেষ ইলেকট্রন বলে নাই, মানে দ্বয়ের মানে কি 2টা ইলেকট্রন। তো সালফারে যদি 16টা ইলেকট্রন থাকে তাহলে সর্বশেষ ইলেকট্রন কোনটা হবে? একটা হলো 15 নাম্বার ইলেকট্রন, একটা হলো 16 নাম্বার ইলেকট্রন, একটা হলো 15 নাম্বার ইলেকট্রন, একটা হলো 16 নাম্বার ইলেকট্রন। তো তোমাকে এই 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করতে হবে। তাহলে দেখো এখানে এইটা হইলো অ্যাকচুয়ালি 15 নাম্বার ইলেকট্রন, এইটা যেটা আছে না এটা হইলো তোমার অ্যাকচুয়ালি 15 নাম্বার ইলেকট্রন। ভাই কীভাবে বুঝছেন আপনি, কীভাবে বুঝছেন? দেখো এই যে 10টা এখানে, 12 11 এখানে, 12 এখানে, 13 14 15, 15 নাম্বার হচ্ছে এটা, 16 নাম্বার হচ্ছে এটা। 16 নাম্বার কোনটা? 16 নাম্বার হচ্ছে এটা। এই যে দেখতেছো এখানে তুমি, এইটা সবুজটা যেটা আছে না, এই সবুজটাকে আমি বলতে পারি এটা হচ্ছে আমার 16 নাম্বার ইলেকট্রন। এই সবুজটাকে আমি বলতে পারি এটা হইলো আমার 16 নাম্বার ইলেকট্রন। তো এই 2টা ইলেকট্রনের কী বের করতে হবে তোমাকে? 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হবে। তো বের করো, এগুলো তো ইজি জিনিস, বের করো। এটা তুমি পারবা না বের করতে? ডেফিনেটলি পারবা, সেটা আমি করে দিচ্ছি না। এটার জন্য ধরো m = তুমি -1 বসাবা, এটার জন্য ধরো তুমি 0 বসাবা, কিছু একটা বসাবা, এদের m চেঞ্জ হবে এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাগুলো কিন্তু ডিফারেন্ট হবে। এটা তুমি বের করে ফেলতে পারবে। এদের n হবে 3, এদের l হবে হচ্ছে যে 2টার জন্যই n হবে 3, l হবে হচ্ছে 1, বাট m আর s গুলো ভিন্ন ভিন্ন হবে। আশা করি তুমি পারবা, এটা আমি করে দিচ্ছি না। তো চলো নেক্সটে চলে যাই। দেখি এই কোয়েশ্চনটা পড়ে দেখো সবাই। আশা করি তুমি আগের অঙ্কটা সবাই বুঝতে পারছো এবং সবাই অঙ্কটা পারবা। এই কোয়েশ্চনটা পড়ে দেখো। চলো দেখো কোয়েশ্চনে কি বলা হয়েছে এখানে। ওকে দেখো কোয়েশ্চনে কি বলা হয়েছে, দেখো কোয়েশ্চনে বলা হয়েছে এখানে আমাকে যে ই শেল এটার মধ্যে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, এটা কোয়ান্টাম সংখ্যার আলোকে বিশ্লেষণ করো। তাহলে ই শেল এটা কত নাম্বার শক্তিস্তর বলো তো? ই শেল হচ্ছে এখানে 5 নম্বর শক্তিস্তর। তাহলে ই শেল এটা হইলো তোমার 5 নম্বর শক্তিস্তর, ভালো করে বুঝো। তাহলে ই শেল যেটা আছে, ই শেলের জন্য অ্যাকচুয়ালি n = হয় 5, ই শেলের জন্য n = হয় 5। এখন 5-এর মধ্যে কাদেরকে আমরা পাই? একটা পাই 5s, একটা পাই 5p, একটা পাই 5d, একটা পাই 5f এবং একটা পাই 5g, একটা পাই 5g। আচ্ছা একটা কাজ করে দেখো, সেটা হইলো তুমি যে কাজটা করবা সেটা হইলো এই 5f এর জন্য n+l বের করো তো। তুমি যদি এখানে লিখো যে 5f এটার জন্য আমি যদি লিখি n+l কত হবে, তখন তুমি বলবে এটা হচ্ছে 5, l হচ্ছে 3 হবে, তাহলে এটা হবে 8। আর 5g এর জন্য আমরা যদি এখানে n+l বের করি, সেই ক্ষেত্রে এই ভ্যালুটা আসবে তোমার 5 + 4, তাহলে এই ভ্যালুটা আসবে 9। আচ্ছা একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তো, 5f এর জন্য হচ্ছে 8 আসতেছে। আচ্ছা n+l = 8, এটা কি আর কারোর জন্য আসতে পারে? হ্যাঁ পারে। কার কার জন্য পারে দেখো তো? n+l = 8, এটা কার কার জন্য আসতে পারে? n+l = 8, এটা কার কার জন্য আসতে পারে দেখো তো। তুমি যদি এখানে 6d বের করতা, কাকে বের করতা? 6d, ভালো করে বুঝো। তুমি যদি এখানে 6d কে বের করতা, দেখো 6d, তাহলে এটার জন্য যদি n+l বের করতা, n আসতো 6, d আসতো 2, তাহলে এটা হইতো 8। তুমি যদি 7p কে বের করতা, তার জন্য যদি তুমি কি বের করতে এখানে, তার জন্য যদি তুমি এখানে n+l বের করতা, দেখো তো এই ভ্যালুটা কত আসে 7p এর জন্য। দেখবা এখানে ভ্যালু আসবে 7 + 1, দেখবা এখানে আসবে 8। তারপর তুমি যদি এখানে 8s বের করো, 8s
তারপর দেখবা তোমার কাছে এখানে তখন সেই ক্ষেত্রে n প্লাস এল ইকুয়াল টু আসবে 8 প্লাস 0, তাহলে এটাও কিন্তু 8ই আসবে। তাহলে দেখো এরকম 8 যোগফলওয়ালা মানুষজন কয়জন আসতে পারে? 8 যোগফলওয়ালা এটাই আসতে পারে 4 জন। খেয়াল করে দেখছো? তাহলে দেখো কাহিনী হচ্ছে ই সালে হচ্ছে n ইকুয়াল টু 5, তাহলে এখানে 5টা উপশক্তি স্তর হওয়া পসিবল, এস পি ডি এফ এবং জি। বাট প্রবলেমটা হইলো 5f এ ইলেকট্রন যাওয়ার পরে, কোথায় ইলেকট্রন যাওয়ার পরে? 5f এ ইলেকট্রন যাওয়ার পরে, 5f এ ইলেকট্রন যাওয়ার পরে সেই ইলেকট্রন কিন্তু 5g তে যায় না। 5f এ যাওয়ার পরে ইলেকট্রন যায় কোথায়? 5f এ যাওয়ার পরে ইলেকট্রন যাবে হচ্ছে 6d তে, আবার 6d তে ইলেকট্রন যাওয়ার পরে যাবে হচ্ছে 7p তে, আবার 7p তে যাওয়ার পরে ইলেকট্রন যদি যাইতো তাহলে সে যাইতো 8s এ। আর আমরা সবাই জানি এখন পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কার হয়েছে সবগুলোই কিন্তু কি আছে, সব ম্যাক্সিমাম 7টা শক্তিস্তর ইলেকট্রন থাকতে পারে তাদের জেনারেল স্টেটে। 8 নম্বরে কিন্তু ইলেকট্রন যায় না। অ্যাকচুয়ালি এখানেই তো ইলেকট্রন যাবে না, তাহলে এখানে ইলেকট্রন যাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে সাধারণ অবস্থায় বা অনুত্তেজিত অবস্থায় বা সাধারণ অবস্থায় 8s এবং 5g তে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে আমরা এটা বলতে পারি যে সাধারণ অবস্থায়, আমরা এখানে এই জিনিসটা এখানে বলতে পারি যে আমার সাধারণ অবস্থায় 8s ও 5g তে ইলেকট্রন অবস্থান করে না। তাহলে ইলেকট্রন n ইকুয়াল টু 5 এর যে সকল উপশক্তি স্তরে ইলেকট্রন যে সকল উপশক্তি স্তরে ইলেকট্রন অবস্থান করে তারা হলো কাদের ক্ষেত্রে অবস্থান করে? 5s এ করে, 5p তে করে, 5d তে করে এবং 5f এ করে। পরে কি লিখবা? 5s এ অবস্থান করে 2টা ইলেকট্রন, 5p তে অবস্থান করে 6টা ইলেকট্রন, 5d তে অবস্থান করে 10টা ইলেকট্রন এবং 5f এ অবস্থান করে 14টা ইলেকট্রন। তাহলে মোট কয়টা ইলেকট্রন হলো? তাহলে মোট ইলেকট্রন হবে দেখবা, তাহলে মোট অবস্থানরত ইলেকট্রন ইকুয়াল টু হবে এস এ থাকতে পারে 2টা, পিতে থাকতে পারে 6টা, ডিতে থাকতে পারে 10টা, এফ এ থাকতে পারে 14টা। তাহলে দেখো এখানে হবে 32টা। তাহলে এই জন্য যদিও এখানে ধারণ ক্ষমতা হচ্ছে 50টা, ক্যাপাসিটি আছে 50টা, বাট অ্যাকচুয়ালি থাকে 32টা। বলো বোঝা গেছে কিনা? সবার কি ক্লিয়ার অঙ্কটা? একটু করে আমাকে কমেন্টে জানাও এই জিনিস তুমি বুঝতে পারছো কিনা। বুঝতে পারছি? জিনিসটা কি বুঝতে পারছি আমরা সবাই? ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে চলো আমরা আমাদের নেক্সট পড়ায় চলে যাই। আমাদের নেক্সট পড়াটা অনেক ইন্টারেস্টিং, এটার নাম হচ্ছে আমাদের নোট। দেখো নোট নিয়ে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে আমাদের, সেটা নোট কী জিনিস ভাই? নোটকে যদি সহজ বাংলায় বলি তাহলে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য বা যেখানে ইলেকট্রন পাওয়া যাবে না, যেমন নিউক্লিয়াস ইলেকট্রন পাওয়া যায় না, তো এরকম যে সকল জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য এগুলোকে আমরা বলে থাকি নোড। তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? সাই স্কোয়ার দিয়ে প্রকাশ করি। তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে আমরা সাই স্কোয়ার দিয়ে লিখি। তাহলে যে সকল স্থানে সাই স্কোয়ারের ভ্যালু 0 ওই সকল স্থানকে আমরা বলি নোড। আচ্ছা ভাই, ইলেকট্রন পাওয়া যায় না এই কথাটা আমরা মানে অ্যাকচুয়ালি কী বোঝায়, বা অ্যাকচুয়ালি যে জিনিসটা বোঝানো হয় সেটা হইলো সাই স্কোয়ারের মান কখন 0 হবে? যখন সাইয়ের মান 0 হবে। সাই স্কোয়ারের মান কখন 0 হবে? যখন সাইয়ের মান 0 হবে। তাহলে খেয়াল করে দেখো, ইলেকট্রনের আমরা সবাই জানি তরঙ্গ ধর্ম থাকে। তাহলে ইলেকট্রনের ওয়েভ নেচার থাকার কারণে কিছু কিছু জায়গায় ওয়েভটা ক্যান্সেল আউট হয়ে যায়। ওয়েভ ক্যান্সেল হয় মানে কি? ধরো একদিকে যদি সমান পজিটিভ আর সমান নেগেটিভ থাকে তাহলে এটা একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে। কারণ আমরা এটা তোমরা যখন ফিজিক্সে কী বলে এটা, যখন তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারে তরঙ্গ চ্যাপ্টার পড়বা তখন দেখবা যে স্থির তরঙ্গ নামের একটা জিনিস আছে। স্থির তরঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা তরঙ্গের এটা মনে হয় যে জিনিসটা কি, এটা উপরিপাতন হচ্ছে, বা এটা আমি ডিটেলস আলোচনা না করি, এটা আলোচনা করা এখন ঠিক হবে না। বেসিক্যালি যেটা হয়, ওয়েভ ক্যান্সেল হওয়া মানে একটা যদি পজিটিভ অ্যামপ্লিটিউড থাকে বা পজিটিভ যদি বিস্তার থাকে আর একটা যদি সমান পরিমাণে নেগেটিভ বিস্তার থাকে তখন আসলে নেট রেজাল্টটা 0 আসে। মানে ধরো এরকম যদি হয় এটা একটা মোমেন্ট, আর ধরো এখানে ধরো আরেকটা আছে এরকম,
এখানে ধরো আরেকটা আছে এরকম। তো দেখো এটার পজিটিভ অংশ যা, এটা নেগেটিভ অংশ যা, পজিটিভ অংশ যা, নেগেটিভ অংশ যা, তখন তুমি অ্যাকচুয়ালি এখানে কী পাবা, এখানে তুমি এরকম একটা সাইলেন্ট পাবা। বুঝছো, এটাকে আমি বলতে পারি ওয়েভ ক্যান্সেল হয়ে যাওয়া। যাই হোক, ওইটা নিয়ে আমরা আলোচনা বেশি না করি, জাস্ট আমরা এতটুকু মনে রাখবো ইলেকট্রনের ওয়েভ নেচার থাকার কারণে কিছু জায়গায় ওয়েভটা ক্যান্সেল হয়ে যায়। আর যে সকল জায়গায় ক্যান্সেল হয়ে যাবে, মানে ওয়েভ ক্যান্সেল হয়ে যাওয়া মানে এখানে সাইয়ের মান 0, তাহলে ওই সকল জায়গায় তুমি সাই স্কোয়ারের মানও 0 পাবা। আর সাই স্কোয়ারের মান 0 পাওয়া মানে সে সকল জায়গাকে আমরা কি বলবো, সেই ক্যান্সেল হওয়া জায়গাটাকে হচ্ছে আমরা নোড বলবো। বাট তোমাকে যদি পরীক্ষায় নোডের ডেফিনেশন জিজ্ঞেস করে, তাহলে তুমি বলবা যে সকল জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, সে সকল জায়গাকে আমরা বলতে পারি, মানে পরমাণুর ভিতরে যে সকল স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, তুমি জাস্ট এভাবে সুন্দর করে লিখবা, তুমি লিখবা পরমাণুর ভিতরে যে সকল স্থানে, পরমাণুর ভেতরে যে সকল স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 তাকে নোড বলে। সেইভাবে করে তুমি লিখে দিবা, ঠিক আছে? ওকে, এখন নোড যেটা আছে এটা ডিফারেন্ট শেপের হইতে পারে। যেমন নোডটা যদি তোমার প্লেন শেপের হয়, মানে নোটটাকে যদি আমরা প্লেন শেপের মধ্যে পাই, একটা তলের মধ্যে পাই, নোটকে যদি আমরা কোথায় পাই, একটা তলের মধ্যে পাই, তাহলে সেই নোটগুলোকে আমরা বলি নোডাল প্লেন, বা সেই তলটাকে আমরা বলি নোডাল প্লেন, এবং সেই নোটগুলোকে আমরা বলি অ্যাঙ্গুলার নোট। একটু পরে দেখাচ্ছি। তার মানে যদি কি হয়, নোট যেটা তুমি নোট পাইছো, মানে ব্যাপারটা এখানে বোঝার চেষ্টা করে দেখো। ধরো কথার কথা, এই যে আমি তোমাকে কীভাবে বোঝাই, ধরো এখানে এইভাবে বোঝানোর চেষ্টা করি। ধরো এটা তোমার নিউক্লিয়াস, ধরো এটা তোমার নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, এটা ধরো তোমার নিউক্লিয়াস। ওকে, তাহলে ধরা যাক এটা হইলো আমার ধরো 2p, ধরো এটা হইলো তোমার 2p, ঠিক আছে? এটা হইলো তোমার 2p। তারপর ধরা যাক এটা হইলো তোমার 3p, ধরো এটা হইলো তোমার 3p, এটা হইলো তোমার 3p। একটু মনোযোগ দিয়ে বুঝো, তাহলে তোমার দেখবে আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে কি হইলো, ধরা যাক এটা তুমি 3pz, এটা ধরো 2pz তুমি নিলা, এটা ধরো তুমি নিলা 2pz তুমি নিলা। এবার বুঝিয়ে আসো জিনিসটা। একটা কাজ করি, এটাকে একটু ছোটো করে দিই। দেখো জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি তোমার সব ডিটেলসে পড়াবো, যতটুকু লাগে তোমাকে সব ডিটেলসে দেখাই দেওয়া হবে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে কী করলাম আমরা, এখানে একটা 2pzকে আঁকছি, একটা 3pzকে আঁকছি। এবার একটা জিনিস চিন্তা করে দেখো, যদি এমন হয় নিউক্লিয়াসে কি কোনো ইলেকট্রন পাওয়া যাবে না? তাহলে নিউক্লিয়াস বরাবর তুমি যদি একটা তল চিন্তা করো, তাহলে ওই তলে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে তুমি যদি এখানে একটা এমন তল চিন্তা করো যে তলটা নিউক্লিয়াস দিয়ে পাস করছে, যে তলটা নিউক্লিয়াস দিয়ে পাস করছে, এরকম একটা তল চিন্তা করো তো। ধরে এই তলটা, এই যে ধরো এমন হয়েছে যে নিউক্লিয়াস দিয়ে পাস, মানে এটাকে ধরো তুমি কেটে দিছো। আমি যদি তোমাকে আরও এক্সাক্ট ফিগার দেখাই, এই দেখো এই তলগুলা নিউক্লিয়াস বরাবর পাস করছে। আমার এখানে তো আসলে এভাবে দেখানো পসিবল না, বাট তুমি বুঝতেছো যেটা নিউক্লিয়াস বরাবর পাস করছে, মানে এইটা দিয়ে তুমি যদি কোনো তল চিন্তা করতা, এটা দিয়ে তুমি যদি কোনো তল চিন্তা করতা, বা এটাকে যদি আর একটু ভালো হয়, যদি আমি এটাকে একটু ঘুরাই এখানে অঙ্কন করতে পারি, ধরো এই জিনিসটাকে নিয়ে এখানে চলো একটু ঘুরাই দিই, তাহলে তোমার একটু ভিজুয়ালাইজ করতে তোমার সুবিধা হবে। কিছুটা ভিজুয়ালাইজ করতে বোধহয় তোমার সুবিধা হচ্ছে, মানে তুমি নিউক্লিয়াস বরাবর একটা তল চিন্তা করছো। ওকে, নিউক্লিয়াস বরাবর একটা তুমি তল চিন্তা করছো, তাহলে এই তল বরাবর কিন্তু, মানে তখন এই তল বরাবর তুমি কোনো ইলেকট্রনকে দেখাবা না, এই তল বরাবর তুমি কোনো ইলেকট্রনকে দেখাবা না। কেমন? কোন তল বরাবর? তোমাকে যদি কাজ করে দাঁড়াও, আচ্ছা এখানেই দেখাই, তুমি এগুলো একটু মুছে দিতে পারো, কোনটুকু মুছে দিতে পারো, কতটুকু মুছবা, এতটুকু মুছবা, বা তুমি এটাকে কালো করে দিয়েছো, তাহলে তো হইলো, তাহলে একটু সোজা হবে জিনিসটা। একটু সময় নিয়ে পড়ি আমরা জিনিসটাগুলোকে, বাট ইন্টারেস্টিং জিনিস, চলো তোমার দেখাই দিচ্ছি। আসো, ওকে, মানে এই তলটা জাস্ট আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই নিউক্লিয়াস বরাবর তুমি যদি কি করতা, একটা তল চিন্তা করতা, তাহলে এই তলটা, এই তল বরাবর যে তুমি নোটগুলো পাবা, বা যে নোটটা পাবা, এটাকে বলা হবে অ্যাঙ্গুলার নোট। মানে এটা হচ্ছে নোডাল প্লেন,
এটা হলো তোমার নোডাল প্লেন। আর নোডাল প্লেনে যে নোডটাকে পাওয়া যায় এটাকে বলে অ্যাঙ্গুলার নোড। ঠিক আছে, তাহলে নোডাল প্লেনে যে নোডকে পাওয়া যায় তাকে বলে অ্যাঙ্গুলার নোড। আবার চিন্তা করো তো, এই 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 পরমাণু শেপটা তুমি গোলাকার ধরছো, তাহলে দেখো তো এই জায়গাটায় বা আমি যদি বলি এই জায়গা, এই পয়েন্টে বলি যে 2p z আর 3p z এর মাঝখানে এই জায়গায়ও কিন্তু কোনো ইলেকট্রন পাওয়া যাবে না। তাহলে নোডাল প্লেনে যে নোড পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলে অ্যাঙ্গুলার নোড। তাহলে নোডাল প্লেনে যে নোড পাওয়া যায় তাকে বলে অ্যাঙ্গুলার নোড বলে। এটাকে আমরা সংক্ষেপে এ ডট এন দিয়ে প্রকাশ করবো। কি দিয়ে প্রকাশ করবো? এ ডট এন দিয়ে। আর অন্যদিকে দেখো, এই যে তোমার পরমাণু তো গোলাকার, তাহলে তুমি চিন্তা করো ফার্স্টে 2p z আছে, পরে আবার 3p z আছে, পুরোটাই তো গোলাকার, তাই না? তাহলে এই যে 2p z আর 3p z এদের মাঝখানে যে অঞ্চলটা আছে এখানে কিন্তু তোমার কি নাই? ইলেকট্রন নাই। এবং এটা শেপ কিরকম, দেখতে কীরকম হবে? এটা শেপ হচ্ছে স্ফেরিক্যাল টাইপের হবে। তাহলে তখন এটাকে বলা হবে রেডিয়াল নোড। বা এটাকে আর ডট এন দিয়ে প্রকাশ করে। তাহলে নোড দুই প্রকারের হয়। তাহলে যদি কি হয়, নোডের শেপ যদি প্লেন শেপ হয়, মানে যদি প্লেনের উপর থাকে, তাহলে সেটাকে বলে নোডাল প্লেন। এবং নোডাল প্লেনে যে নোডটা পাওয়া যায় তাকে বলে অ্যাঙ্গুলার নোড। আর যদি নোডটা যদি স্ফেরিক্যাল শেপের হয় সেটাকে তখন বলে রেডিয়াল নোড। তাহলে আমরা বুঝলাম আমাদের নোড দুই প্রকার হইতে পারে। একটা আছে অ্যাঙ্গুলার নোড, আর আরেকটা আছে রেডিয়াল নোড। অ্যাঙ্গুলার নোডের সংখ্যা হচ্ছে এল পরিমাণ, মানে যতটা এল এর মান ততটা অ্যাঙ্গুলার নোড থাকে বা ততটা নোডাল প্লেন থাকবে। আবার রেডিয়াল নোডের সংখ্যা হইল n-l-1 পরিমাণ। রেডিয়াল নোডের সংখ্যা কত? n-l-1 পরিমাণ। তাহলে একটু মুখস্থ রাখবা, অ্যাঙ্গুলার নোড কয়টা থাকে? যতটা নোডাল প্লেন ততটা অ্যাঙ্গুলার নোড থাকবে। তাহলে অ্যাঙ্গুলার নোডের সংখ্যা হচ্ছে এল এর সমান। আর রেডিয়াল নোড কয়টা থাকবে? রেডিয়াল নোড থাকবে n-l-1 পরিমাণ। n-l-1 পরিমাণ। তাহলে মোট নোড কত থাকবে? টোটাল নোড। তাহলে টোটাল নোড পাওয়া যায় কয়টা? এই দুইটারে তুমি যোগ করো, তাহলে n-1 পরিমাণ। তাহলে টোটাল নোডের সংখ্যা কত হয় বলো তো? টোটাল নোডের সংখ্যা হয়ে থাকে n-1 পরিমাণ হয়ে থাকে। বুঝতে পারছি জিনিসগুলা? আশা করি বুঝতে পারছি সবাই। তাহলে এগুলো হচ্ছে আমার কনসেপ্ট। আশা করি এই জিনিসগুলো সবাইকে তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিসপত্র যেগুলো আসলে এডমিশনে তোমার কাজে দিবে। এই যে সিরিজ তুমি একটু কম পড়লেও চলবে, বাট এডমিশনে তোমাকে এটা পড়া লাগবে ভালো করে। ওকে, ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পারছি সবাই। এটা কি ক্লিয়ার সবার? একটু করে বলো তো। ওকে, দেখো একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আমার জন্য ফর্মুলা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। কেমন? মোট নোডের সংখ্যা n-1 হয়ে থাকে, তার মধ্যে অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন পাওয়া যায় l সংখ্যক, আর রেডিয়াল নোড পাওয়া যায় n-l-1 সংখ্যক। ঠিক আছে? আচ্ছা, বুঝছো সবাই? ওকে, রেডিয়াল নোডকে আমরা কিন্তু সংক্ষেপে আর এন দিয়ে বলি, অ্যাঙ্গুলার নোডকে আমরা এন দিয়ে বলি। এবার দেখো নোডাল প্লেনের ডেফিনেশন কি বলছে? নোডাল প্লেন হইল তোমার এমন একটা সমতল তার নিউক্লিয়াসের মধ্য দিয়ে অতিক্রম করে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। যেমন পি এর মধ্যে, যেহেতু পি এর মধ্যে দেখো পি এর তিনটা ডিরেকশন আছে। একটা হইতে পারে 2px, একটা হইতে পারে 2py, একটা হইতে পারে 2pz। তো পি এর জন্য এল ইকুয়াল টু কত হয়? পি এর জন্য এল ইকুয়াল টু হয় তোমার হচ্ছে 1। পি এর জন্য এল ইকুয়াল টু হয় 1। তাহলে এইখানে নোডাল প্লেন তুমি পাবা কয়টা? একটা পি অরবিটালে নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড তুমি পাবা কয়টা? একটা করে পাবা। বা তার মানে আমি কি বুঝলাম? পি এর জন্য আমার এল ইকুয়াল টু 1 হয়। তাহলে একটা পি অরবিটালে কয়টা নোডাল প্লেন পাওয়া যায়? একটা নোডাল প্লেন পাওয়া যায়। তাহলে দেখো এই 2px এ তুমি একটা নোডাল প্লেন পাইছো, দেখো 2py তে তুমি একটা নোডাল প্লেন পাইছো। তুমি এভাবে চিন্তা করো না, ধরো একটা আমার পিওয়াই অরবিটালের কথা চিন্তা করো। পিওয়াই অরবিটালটা ইলেকট্রনগুলা ওয়াই অক্ষ বরাবর থাকে, তাই না? পিওয়াই এর ইলেকট্রনগুলো কোন বরাবর থাকে? ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে। তাহলে তুমি যদি এখানে একটা এক্স জেড তল চিন্তা করো, এই তল বরাবর কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে তখন এটাকে বলবো আমরা নোডাল প্লেন। বেসিক্যালি এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় নোডাল প্লেন। দেখা যায় যদি আমার কাছে পিওয়াই থাকে তাহলে তার নোডাল প্লেন হিসেবে থাকে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি, দেখা যায় তার নোডাল প্লেন হিসেবে থাকে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি
জেড এক্স বা এক্স জেড তল, এক্স জেড তল। পি এক্স হইলে তার নোডাল প্লেন হিসেবে থাকে ওয়াই জেড তল। তারপর তোমার কাছে এখানে যদি কি হয় পি জেড হয়, তাহলে তার নোডাল প্লেন হিসেবে থাকবে তোমার হচ্ছে এক্স ওয়াই তল। মানে দেখো পি জেড মানে কি, জেড অক্ষ বরাবর ইলেকট্রন আছে, তাহলে এক্স ওয়াই তলে কিন্তু কোনো ইলেকট্রন নাই। তাহলে যেই তল ইলেকট্রন নাই এবং যেই তলটা নিউক্লিয়াস দিয়ে পাস করছে, বেসিক্যালি এটাকে আমরা বলবো এটা নোডাল প্লেন। আর যতটা এল থাকবে ততটা নোডাল প্লেন থাকবে। ওকে, নোডাল প্লেনের ইকুয়েশন কীভাবে বের করতে হয় তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, টেনশন করিও না। চলো আমরা একটা কাজ করি, আমরা এভাবে তোমাকে তিনটা জিনিস দেখে আসো। কীরকম? ধরো আমি এখানে তিনটা অক্ষ আঁকবো, ঠিক আছে? এখানে আমি তিনটা চলো অক্ষ আঁকার চেষ্টা করি। এখানে ধরো একটা ওয়াই অক্ষ আঁকলাম, তারপর ধরা যাক এখানে একটা আমি এক্স অক্ষ আঁকলাম, হ্যাঁ, আর এদিকে ধরো একটা অক্ষ আমি দিছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে চলো একটু লক করি পেজটাকে। ঠিক আছে, ওকে। দেখো এখন এখানে চলো আমি তিনটা তল আঁকার চেষ্টা করি, আসো কীরকম দেখো। এইদিকে চলো আমি একটা লাইন টানলাম, আর ধর এই বরাবর একটা লাইন টানলাম। ওকে, আচ্ছা আমি একটা কাজ করছি, সেটা কি, এটাকে একটু আরেকটা এক্সপান্ড করে দিয়ে আসো। সেটা হইলো দেখো, আমি ধরো দেখ এটাকে বললাম এক্স, এটাকে বললাম ধরো আমি ওয়াই, এটাকে ধরো আমি বললাম হচ্ছে জেড। তাহলে এখানে তুমি যে তলটা পাইছো, ভালো করে বুঝো, তুমি যে এখানে যে তলটা পাইছো, এই তলটাকে তুমি তাহলে কি বলবা? এটা তাহলে তোমার এক্স ওয়াই সমতল, এটা তাহলে তোমার হচ্ছে এক্স ওয়াই তল। আর এই এক্স ওয়াই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনটা থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে জেড অক্ষ। তাহলে আমি যদি তোমার জিজ্ঞেস করি যে এক্স ওয়াই তলের সাথে, এক্স ওয়াই তল এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কে থাকে? এক্স ওয়াই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কে থাকে? তখন তুমি বলবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে জেড এক্সিস। আবার যদি ওয়াই জেড তল হয়, তাহলে এই ওয়াই জেড তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কে থাকে? দেখো যে নাই সে থাকবে, তার মানে এখানে থাকবে এক্স এক্সিস। আবার যদি আরেকটা হয়, ধরো কথার কথা এক্স জেড তল, এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তোমার কাছে এখানে হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। তাহলে ওয়াই এক্সিস। আচ্ছা, যে জিনিসটা আমি বলতে যাচ্ছি তোমাকে, আমরা তল পাই অ্যাকচুয়ালি তিনটা, তাই না? আমরা তল পাই কয়টা? তল পাই হচ্ছে তিনটা। একটা হইলো তোমার আছে হচ্ছে আমার এক্স ওয়াই তল, একটা তোমার আছে আমাদের ওয়াই জেড তল, একটা আছে তোমার কাছে এখানে এক্স জেড তল। একটু মনে রাখবা জিনিসটা। আরেকটা জিনিস মনে রাখবা, এল এর মান যত ততটা নোডাল প্লেন পাওয়া যায়। তাহলে নাম্বার অফ নোডাল প্লেন, নাম্বার অফ নোডাল প্লেন, নোডাল প্লেন ইকুয়াল টু কত হয়? এল এর মানের সমান। মানে এল যতটা পাবা নোডাল প্লেনও তোমার কী হবে? ততটাই হবে। নোডাল প্লেনও তোমার ততটাই হবে। চলো দেখি আসো। যেমন তুমি ডি এর ক্ষেত্রে চিন্তা করে দেখো, ডি এর জন্য এল ইকুয়াল টু কত হয়? ডি এর জন্য এল ইকুয়াল টু হয় 2। তাহলে এইটার নোডাল প্লেন তুমি কয়টা করে পাবা? নোডাল প্লেন পাবা তুমি 2টা করে। একটা ডি অরবিটালে নোডাল প্লেন থাকে 2টা। দেখবা এস এর মধ্যে কিন্তু কোনো এল থাকে 0, তাহলে এসে কিন্তু কোনো নোডাল প্লেন পাওয়া যায় না। ঠিক আছে? যেমন 3D XY, এটার জন্য দেখো নোডাল প্লেন 2টা, এখানে একটা, এখানে একটা, 2টা নোডাল প্লেন আছে, বুঝছো? তারপরে 3D XZ, দেখো এখানে একটা নোডাল প্লেন, আবার এই জায়গাটা নোডাল প্লেন, এগুলো হচ্ছে নোডাল প্লেন। বাট 3D Z স্কোয়ার, এখানে কোনো নোডাল প্লেন থাকে না, একমাত্র 3D Z স্কোয়ার, এই জায়গায় কি থাকে না? নো নোডাল প্লেন, একমাত্র DZ স্কোয়ার। মানে ডি অরবিটালগুলোর মধ্যে একমাত্র DZ স্কোয়ারে কোনো নোডাল প্লেন থাকে না। তা আমাদের এখন শিখতে হবে যে নোডাল প্লেনের ইকুয়েশন কীভাবে লেখে। তো চলো সেটা আমি তোমাকে দেখাই দিই। চলো এখানে আমি লিখবো অরবিটালের নাম, এই জায়গায় আমি লিখবো অরবিটালের নাম, অরবিটালের নাম। আমরা এই জায়গায় লিখবো তোমার হচ্ছে নোডাল প্লেনের সংখ্যা, এই জায়গায় লিখবো নোডাল প্লেনের সংখ্যা, আর এই জায়গায় লিখবো আমরা নোডাল প্লেনের ইকুয়েশন বা নোডাল তল, আর নোডাল প্লেন হিসেবে কে থাকে। এই জায়গায় আমরা লিখবো নোডাল প্লেন হিসেবে কে থাকে। একদম ইজি জিনিসটা, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এডমিশনের জন্য, আর বাট ইজি জিনিস। দেখো ধরো একটা হইতে পারে এস অরবিটাল, একটা হইতে পারে পি এক্স, একটা হইতে পারে পি ওয়াই, একটা হইতে পারে পি জেড, একটা হইতে পারে ডি এক্স ওয়াই, একটা হইতে পারে ডি ওয়াই জেড, একটা হইতে পারে ডি জেড এক্স, একটা হইতে পারে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা হইতে পারে ডি জেড স্কোয়ার। দেখো ফার্স্ট অফ অল এস এর জন্য এল হয় কত? খেয়াল করে দেখো, এস এর জন্য এল হয় 0, তাহলে নোডাল প্লেনের সংখ্যা কত? 0।
এই তিনটার জন্য এল হয় 1, আর নোডাল পয়েন্ট কয়টা করে থাকবে? একটা করে থাকবে। আর এগুলোর জন্য এল হবে কত? 2। এখানেও নোডাল পয়েন্ট 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, বাট এখানে থাকবে 0টা। এই যে ডিজেড স্কোয়ারে কোনো কি থাকে না? নোডাল পয়েন্ট থাকে না। ঠিক আছে, একটু মনে রাখবো। তাহলে এখানে কোনো ইকুয়েশন নাই, এখানেও কোনো কি থাকবে না? ইকুয়েশন থাকবে না। বাট পি এক্স, এখানে এক্স আছে না, তাহলে এক্স বাদে বাকি যে তলটা ওয়াই জেড তল, এটা হবে পি এক্স এর নোডাল প্লেন। এখানে দেখো পি ওয়াই আছে, তাহলে ওয়াই বাদে কোন তল আছে বলো তো? জেড এক্স তল। এখানে দেখো জেড আছে, তাহলে হবে এক্স ওয়াই তল। তাহলে এখানে একটা করে নোডাল প্লেন হবে, আর নোডাল প্লেনের ইকুয়েশনটাকে এইভাবে লিখতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে? এখানে আছে এক্স ওয়াই, এখানে কি আছে? এখানে আছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই যদি থাকে, তাহলে এখানে কে অনুপস্থিত বলো তো? এখানে জেড হচ্ছে অনুপস্থিত। এক্স ওয়াইয়ের মধ্যে কে অনুপস্থিত? জেড হচ্ছে অনুপস্থিত। তাহলে এটা নোডাল প্লেনগুলো হবে, একটা হবে জেড এক্স, একটা হবে জেড ওয়াই। তাহলে যে অনুপস্থিত তার যে তলগুলা, একটা হচ্ছে জেড এক্স, একটা হচ্ছে জেড ওয়াই, এটাই হবে হচ্ছে এখানে আনসার। জেড এক্স এবং জেড ওয়াই বা ওয়াই জেড, তুমি যাই বলো, ওয়াই জেড বলাও যে কথা, জেড এক্স বলাও সেম কথা, ওয়াই জেড বলা যে কথা, জেড এক্স বলাও সেম কথা। এখানে দেখো তো কে অনুপস্থিত? এক্স অনুপস্থিত। তাহলে একটা তল থাকবে এক্স ওয়াই, একটা তল থাকবে এখানে জেড এক্স, একটা তল থাকবে এখানে এক্স ওয়াই, একটা থাকবে জেড এক্স। এখানে দেখো ওয়াই অনুপস্থিত, তাহলে একটা তল হবে ওয়াই জেড, একটা তল হবে এখানে এক্স ওয়াই, একটা তল হবে এক্স ওয়াই। ঠিক আছে, ওয়াই যেহেতু অনুপস্থিত, ওয়াই জেড এবং এক্স ওয়াই। এখানে দেখো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই ক্ষেত্রে আবার ভিন্ন নিয়ম। এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে একটা তল হবে এক্স জেড, একটা তল হবে ওয়াই জেড। একটু করে মনে রাখবে, একটা তল হবে কি? একটা তল হবে এখানে এক্স জেড, একটা তল হবে ওয়াই জেড। একটু করে একটু প্র্যাকটিস করবে এগুলা, দেখবা তুমি প্র্যাকটিস করতে করতে এগুলো পেরে গেছো, প্র্যাকটিস করতে করতে এগুলো পেরে গেছো। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই। আসো নেক্সটে চলে যাই, আসো আমরা এখানে নেক্সটে চলে যাই। দেখো এখানে একটা অঙ্ক তোমাকে দেখাই দিই। এটা আমি যদিও ওই যে কোথায় করাই দিছি, মেইন ক্লাসে এই টাইপের অঙ্ক আরোগুলো কয়েকটা করাইছি, আর অনেকগুলো গ্রাফ দেখাইছি, বাট এগুলো অঙ্ক বা গ্রাফগুলো এত ইম্পর্টেন্ট না, তাই তোমাকে আমি কমপ্লিট ক্লাসে এত ডিটেলস এখানে দেখাচ্ছি না, বাট যতটুকু দরকার তোমাকে দেখাই দিচ্ছি। দেখো বলছি কি, 2s উপশক্তি স্তরে থাকা একটি ইলেকট্রনের সাই দেওয়া আছে, সাই। ওকে, সাইয়ের একটা সমীকরণ তোমাকে দেওয়া আছে। দেখো সাইয়ের একটা সমীকরণ তোমাকে দেওয়া আছে, যেখানে অ্যানোডের পরিচয় কি দিছে? অ্যানোড হচ্ছে প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ। তার মানে অ্যানোডের ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, যার ভ্যালু কত? যার ভ্যালু হইলো প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ হয়ে থাকে 0.53 অ্যাংস্ট্রম। অ্যানোডের মান হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আর হচ্ছে নিউক্লিয়াস থেকে কোনো বিন্দুর দূরত্ব। আর কি জিনিস? নিউক্লিয়াস থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব। আর ইকুয়াল টু আর নোটে, তাহলে তুমি যদি আর এর জায়গায় আর নোট বসাও, তাহলে তুমি সেখানে একটা নোট পাবা। তাহলে নোট পাওয়া মানে কি? নোট পাওয়া মানে হচ্ছে সাই স্কোয়ারের মানটা সেখানে 0 হবে। সাই স্কোয়ারের মানটা 0 হবে। আচ্ছা, সাই স্কোয়ার মানটা 0 হবে কখন? সাই স্কোয়ার মানটা 0 হচ্ছে কখন? যখন তুমি আর ইকুয়াল টু কত বসাচ্ছ? আর নট বসাচ্ছ। সাই স্কোয়ার মানটা 0 হচ্ছে কখন? যখন তুমি আর ইকুয়াল টু আর নোট বসাচ্ছ তখন। কারণ আর ইকুয়াল টু আর নোটে নোট পাওয়া গেছে। এখন সেই আর নোটটা কত? তার মানে নিউক্লিয়াস থেকে কত দূরে নোট পাওয়া গেছে, বেসিক্যালি এটাই তোমাকে বের করতে বসে। তো তোমার প্রথম কাজ কী হবে? তোমার প্রথম কাজ হবে আগে সাই স্কোয়ার বের করা। তুমি যদি এখানে সাই স্কোয়ারটা বের করো, দেখো তো কত আসবে? সাই স্কোয়ার বের করা মানে কি? সবাইকে স্কোয়ার করে দেওয়া। তাহলে কত আসবে এখানে? দেখো সাই স্কোয়ার করে দেওয়া মানে সবাইকে স্কোয়ার করে দেওয়া। দেখো এখানে কত আসবে, দেখো এখানে এই জায়গায় আসবে, এটা আসবে 1, এখানে আসবে 16, এখানে আসবে কত? এটা 2 পাই হয়ে যাবে, রুট চলে যাবে। আর এটা হয়ে যাবে তাহলে তোমার 1 বাই অ্যানোড হয়ে যাবে, কারণ ওই যে পাওয়ারটা 2 চলে যাবে। তাহলে এখানে থাকবে 2 মাইনাস আর বাই অ্যানোড ছিল, এটা থাকবে এখানে। আর এখানে থাকবে ই টু দি পাওয়ার, এখানে থাকবে 2r ডিভাইডেড বাই অ্যানোড থাকবে। এই জিনিসটা তোমার এখানে থাকবে, 2r বাই অ্যানোড থাকবে। এখন তুমি যদি সাই স্কোয়ার বের করতে চাও অ্যাট আর ইকুয়াল টু আর নোটে, মানে সেই ক্ষেত্রে কত হবে দেখো তো? মানে তুমি যদি আর এর জায়গায় আর নোট বসাই দাও, সেই ক্ষেত্রে কত হবে দেখো তো? মানে সাই স্কোয়ার আর ইকুয়াল টু আর নোটে, মানে এখানে তো আর আছে, জাস্ট তুমি এই জায়গায় কি বসাবা? আর এর জায়গায়, ডিস্টেন্সের জায়গায় তুমি আর নোট বসাই দিবা। ডিস্টেন্সের জায়গায় যার তুমি আর নোট, জাস্ট তুমি আর নোট বসাই দিবা। তাহলে দেখো তো এই ভ্যালুটা কত পাচ্ছ? তাহলে এই আর এর জায়গায় আর নোট হবে, এই আর এর জায়গায় আর নোট হবে। এবার তুমি বলো এই সাই স্কোয়ার মানটা আর ইকুয়াল টু আর নোটে তুমি অ্যাকচুয়ালি কত পাবা? সাই স্কোয়ারের মান আর ইকুয়াল টু আর নোটে কত পাবা? 0 পাবা, কারণ এখানে নোট পাচ্ছ। নোট মানে কি? নোট মানে কোনো ইলেকট্রন পাওয়া যাবে না, তাহলে সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0। তাহলে আর ইকুয়াল টু আর নোটে বেসিক্যালি সাই স্কোয়ারের মানটা আর ইকুয়াল টু আর নোটে, এটাকে আমি বলি এভাবে লিখি, সাই স্কোয়ারের মান আর ইকুয়াল টু আর নোটে কত? সেটা হচ্ছে 0 হবে। সেটা কত হবে? 0 হবে। তাহলে এইটা ইকুয়াল টু কত পাবো আমরা এখানে? তাহলে এটা ইকুয়াল টু এই পুরো জিনিসটা রেজাল্ট, এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমরা এখানে 0 পেয়ে যাবো, 0। তাহলে 0 ইকুয়াল টু এটা থাকতেছে,
বুঝতে পারছো? আর ইকুয়াল টু আর নোটে এটা বলে কত চলে আসবে? 0 চলে আসবে। এই আর ইকুয়াল টু আর নোটে নোট পাইছো, তাহলে সাই স্কোয়ার মানে এখানে 0 হবে, আর কিছুই না। এবার তুমি চিন্তা করে দেখো, এই পুরো জিনিসটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এই পুরো জিনিসটা কি একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে তুমি এই পাশে নিয়ে আসতে পারো, তার মানে আলটিমেটলি 0ই হবে। মানে আমরা যদি এরকম থাকে, ধরো mx ইকুয়াল টু 0 আছে, আমি কি করি তখন, এমটা হচ্ছে কনস্ট্যান্ট ধরো, তাহলে x ইকুয়াল টু 0 লিখে দিই না, এমটাকে এই পাশে নিয়ে আসি। এইটাও সেম, এটা দেখো পুরোটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা হচ্ছে পুরোটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই যে এই পুরো অংশটা, এই পুরো অংশটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে এটা ধ্রুবক, এটা হলো ধ্রুবক, কারণ এন নোটার একটা ফিক্স ভ্যালু আছে, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, তার মানে আলটিমেটলি আমি কী পাচ্ছি দেখো তো এখানে, আলটিমেটলি তাহলে আমরা এই জায়গা থেকে পাচ্ছি, দেখো আমরা এই জায়গা থেকে কী পাচ্ছি এখানে, এই জায়গা থেকে আমরা পাচ্ছি তো তোমার 2 মাইনাস আর নট বাই এ নট, আর নট বাই এ নট, আর এখানে পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার মাইনাস 2 আর নট বাই এ নট ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এরকম যখন তুমি ইকুয়াল টু 0 পাবা, তাহলে দুইটা গুণফলের জিনিস যখন ইকুয়াল টু 0 হয়, তখন হয় এটা ইকুয়াল টু 0, না হয় ওইটা ইকুয়াল টু 0, এরকম হয়, হয় এটা ইকুয়াল টু 0, নাহলে কী হবে, হ্যাঁ হয় এটা ইকুয়াল টু 0, নাহলে ওইটা ইকুয়াল টু 0 হবে, তাই না? বুঝতেছো? যদি দুইটা জিনিসের গুণফল 0, তাহলে আমি লিখতে পারি কি, হয় হয় এই জিনিসটা ইকুয়াল টু 0, এই জিনিসটা ইকুয়াল টু 0, আর আমাকে আর নোটের মানটাই বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আর নট ইকুয়াল টু কত চলে আসবে, এটাকে তুমি এই পাশে নিয়ে যাও, তাহলে এটাকে এই পাশে নিয়ে গেলে আর নট ইকুয়াল টু চলে আসবে 2 এ নট, আর এ নটের মান তুমি জানো 0.53 হবে, তাহলে এ নটের মান কত হবে, এ নটের মান হচ্ছে 0.53, তাহলে 2 গুণন এখানে 0.53 করো, তাহলে কত আসবে 1.06 অ্যাংস্ট্রম আসবে, তাহলে 2.53 করো, তাহলে 1.06 আসবে, তাহলে আর নোটের ভ্যালু হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম। তার মানে কি, তুমি তুমি এই যে আমার কি করতে পারবা, তুমি এখানে নিউক্লিয়াস থেকে 1.06 অ্যাংস্ট্রম দূরত্বে একটা নোট পাবা, যার ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা সবাই। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার একটা আনসার, এটা তোমার একটা আনসার। ওকে, আমরা বের করে ফেলছি আর নট হচ্ছে এত। আর অথবা দিয়ে তুমি এটা করতে পারো, অথবা দিয়ে তুমি এটা করতে পারো, অথবা 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 কত আসবে দেখো, এই ই টু দি পাওয়ার আর 2 আর নট, অথবা 2 আর নট বাই এ নট ইকুয়াল টু 0। আচ্ছা বলো তো একটা জিনিস, যে এক্সপোনেনশিয়াল ভ্যালু কখন কখন 0 হয়? এটা কিন্তু ডিকে এক্সপোনেনশিয়াল, মানে ডিকে এক্সপোনেনশিয়াল বলতে কীরকম, এটা কিন্তু এরকম এরকম ঊর্ধ্বগামী না, এটা হচ্ছে নিম্নগামী। অর্থাৎ নিম্নগামী এক্সপোনেনশিয়াল ভ্যালু কখন 0 হয়, নিম্নগামী এক্সপোনেনশিয়াল ভ্যালু 0 হয় যদি সেটা ইনফিনিটিতে যায়। মানে এই ভ্যালুটা যদি ইনফিনিটিতে যায়, এগুলো ম্যাথের হিসাবপত্র, এই ভ্যালুটা যদি ইনফিনিটির সমান হয়, তাহলে এই যে ই ইনভার্স অফ মাইনাস ইনফিনিটি এটাই কিন্তু 0 হয়। কত হয়, ই ইনভার্স অফ যদি মাইনাস ইনফিনিটি এটাই কিন্তু 0 হয়। তাহলে এটা যদি 0 হইতে হয়, তাহলে এই ভ্যালুটাকে অ্যাকচুয়ালি ইনফিনিটির সমান হইতে হবে। তাহলে কী হইতে হবে এখানে, তাহলে এখানে লিখতে পারবা 2 আর নট বাই এ নট, এটাকে অ্যাকচুয়ালি ইনফিনিটির সমান হইতে হবে। তাহলে আর নট ইকুয়াল টু ইনফিনিটি হইতে হবে। এটা আসলে কি না, গ্রহণযোগ্য নয়। এই ভ্যালুটা কি না, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে অ্যাকচুয়ালি আর নটের আনসার হচ্ছে এটা। বুঝতে পারছো? মানে দেখো, এটা হচ্ছে ই ইনভার্স এক্স টাইপের, ই টু দি পাওয়ার এক্স টাইপের না। ইনভার্স এগুলো হচ্ছে নিচের দিকে যায়। এখন এক্সপোনেনশিয়াল নিচের দিকে কখন গিয়ে 0 হয়, যখন সে ইনফিনিটিতে পৌঁছায়। তার মানে এটার ভ্যালু ইনফিনিটি হইতে হবে। যদি এটা 0 হইতে হয়, তাহলে এটা কি ইনফিনিটি হইতে হবে। তাহলে এটা কি ইনফিনিটি বসাও, আলটিমেটলি আর নট ইকুয়াল টু ইনফিনিটি আসবে। সো এটা তো গ্রহণযোগ্য ভ্যালু না। বুঝছো এটা কি না, এটা গ্রহণযোগ্য ভ্যালু না। আশা করি বুঝতে পারছি। তারপর যাই, তাহলে আমার আনসার কিন্তু এটা, আনসার হচ্ছে এটা, এত দূরত্ব তুমি নোট পাবা। দেখো তারপর ইলেকট্রনগুলো কোন জায়গায় পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এটা হচ্ছে সাইয়ের গ্রাফ দেওয়া, সাইয়ের গ্রাফ। যেখানে যেখানে সাইয়ের পিক ভ্যালু পাবা, দেখো যেখানে এইখানে দেখো একটা পিক ভ্যালু পাইছো, এখানে সাইয়ের মান কত, 0। এখানে তুমি সাইয়ের মান হচ্ছে 0, তো তুমি যদি এখানে সাই স্কোয়ার করো তাহলে সেটাও 0 আসবে। কিন্তু এখানে সাইয়ের একটা ভ্যালু আছে, এটাকে স্কোয়ার করলে একটা পজিটিভ ভ্যালু পাবা। এটাকে যদি স্কোয়ার করো, নেগেটিভ ভ্যালুকে স্কোয়ার করলেও কিন্তু পজিটিভ ভ্যালুই আসবে। তার মানে এখানেও সাই স্কোয়ারের মান নট ইকুয়াল টু 0 আসবে। এই জায়গার জন্য সাই স্কোয়ারের মান নট ইকুয়াল টু 0 আসবে। তাহলে এই দুই জায়গায় ইলেকট্রন পাবা। এ আর সি জায়গায় তুমি কি পাবা, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে এ এবং সি অঞ্চল, এ এবং সি অঞ্চল দুইটাতেই কি আছে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে। এ এবং সি অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে। তারপর একটা সাই দেওয়া আছে তোমাকে, নিউক্লিয়াসে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত, আনসার হচ্ছে 0।
নিউক্লিয়াসে জীবনে ইলেকট্রন পাওয়া যাবে না, তাহলে নিউক্লিয়াসে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত? ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0। সাই সম্পর্কে কোনটা সঠিক? সাই চারপাশে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা, এটা সাই স্কোয়ার করে। সাই স্কোয়ার হচ্ছে চারপাশে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা প্রকাশ করে, সাই তরঙ্গের বিস্তার নির্দেশ করে। সাই কি নির্দেশ করে? তরঙ্গের বিস্তারকে নির্দেশ করে, বিস্তার। একটি এনএস অরবিটালে, মানে যদি এনএস অরবিটাল হয় তাহলে সেখানে কতটা নোড থাকে? নোডের পরিমাণ হচ্ছে n-1 পরিমাণ। এনতম অরবিটালে নোডের পরিমাণ কত? n-1 পরিমাণ। তাহলে এখানে নোড থাকবে কয়টা? নোড থাকবে n-1 সংখ্যক। নোড থাকবে কয়টা? n-1 সংখ্যক থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের নোট সম্পর্ক পড়া শেষ। আমাদের ছোট ছোট দুই একটা টপিক আছে, চলো তোমাকে পড়াই দিগুলো ইজি ইজি টপিক। একটা হলো ধরো তোমার পারমাণবিক ভর। পারমাণবিক ভরের টপিকটা কি? এখান থেকে দুটো জিনিস একটু তুমি মনে রাখবা। কি মনে রাখবা? এখানে মনে রাখবা যে আমরা পারমাণবিক ভরটাকে একটা ছোট, মানে ধরো একটা নর্মালি কি হয়, আমাদের যে পরমাণুর ভর থাকে, একটা পরমাণুর প্রকৃত ভর অনেক ক্ষুদ্র হয়ে থাকে। তো অত ছোটো ভ্যালু আসলে ক্যালকুলেট করা আমার জন্য অনেক টাফ, অনেক ঝামেলা। এই জন্য আমরা একটা ইউনিট প্রকাশ করি, যে এটা হলো আমরা বলি অ্যাটমিক মাস ইউনিট, বা এটাকে এএমইউ বলা হয়। এই 1 অ্যাটমিক মাস ইউনিট মানে হচ্ছে তোমার এত হয়ে থাকে। ওকে, মানে দেখবা একটা হাইড্রোজেন পরমাণুর ভর এটা এত ভ্যালু হয়ে থাকে। তো কেজিতে যদি এটাকে প্রকাশ করো, অনেক ছোটো একটা ভ্যালু না, এটা তো মুখস্থ রাখা টাফ। বাট কোনটা আমার জন্য সহজ? যে হাইড্রোজেনের পারমাণবিক ভর বা পরমাণুর ভর, একটা পরমাণুর ভর 1 এএমইউ, এটা মনে রাখা আমার জন্য সহজ। মানে এই জন্য এই জিনিসটা মনে রাখবা, আমরা একটা কনভার্সন এত কিছু পড়ার দরকার নেই। মনে রাখবা 1 এএমইউ মানে হয়ে থাকে 1 ডাল্টন, আবার এটা ইকুয়াল টু হয়ে থাকে 1.6605 10⁻27 কেজি। আর গ্রামে যদি লিখো তাহলে 24, গ্রামে লিখলে 24, গ্রামে লিখলে 24, ওকে। আর কেজিতে লিখলে 27 হয় জিনিসটা, আর কিছু না। এটা একটু মনে রাখবা। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এএমইউ কেন লাগছে। তুমি চিন্তা করে দেখো, ধরো একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর হচ্ছে এত গ্রাম। তো তোমার এইটা বলা সহজ নাকি 1 এএমইউ এটা বলে দেওয়া সহজ? 1 এএমইউ বলে দেওয়া সহজ। যেমন একটা কার্বন পরমাণুর প্রকৃত ভর হয়ে থাকে, এটাকে যদি 12 দিয়ে গুণ করো তাহলে যেটা পাবা সেটা। তাহলে ওই ভ্যালুটা ক্যালকুলেট করা অনেক টাফ না? কিন্তু আমি যদি বলি কার্বনের পরমাণুর ভর 12 এএমইউ, তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ বা মনে রাখা সহজ। ধরো তোমার কাছে অনেক টাকা আছে, অনেক টাকা আছে তোমার কাছে, ধরো কথার কথা অনেক টাকা বলতে অনেক টাকা ধরো তোমার কাছে শত শত কোটি টাকা আছে। তো তুমি কিন্তু জিনিসটাকে ক্যালকুলেশন করা তোমার জন্য টাফ হয়ে যাবে। বাট তুমি যদি টাকার পরিমাণটাকে, তুমি যদি অনেকগুলো নোট যদি তোমার কাছে থাকে, তাহলে জিনিসগুলোকে ক্যালকুলেশন করাও তোমার জন্য টাফ, রাখাও তোমার টাফ। তুমি সেই নোটগুলোকে ডলারে ভাঙাই ফেলো, তাহলে দেখবা তোমার নোটের পরিমাণ কমে গেছে, ক্যালকুলেশন করা সহজ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যেখানে অনেক বড় ভ্যালু আছে, এটাকে জাস্ট, যেমন সেম কাজটা আমরা পিএইচ করার সময়ও করি। যখন তুমি পিএইচ করো, যখন তুমি পিএইচ বের করো, পিএইচ মানে লিখো না মাইনাস লগারিদম অফ এইচ প্লাস, এটা কেন করো? পিএইচ আমরা কেন বের করি? কেন এইচ প্লাসে ঘনমাত্রা রাখলে প্রবলেম কী হতো? শুধু যদি আমরা এইচ প্লাসে ঘনমাত্রা রাখতাম তাহলে প্রবলেম কী হতো? পিএইচ আমরা কেন বের করি? এটা বের করি এই জন্য যেন আমার ক্যালকুলেশনটা সহজ হয়, ভ্যালুগুলো মনে রাখা সহজ হয়। যেমন দেখবা, ধরো হাইড্রোজেনের এইচ প্লাসের ঘনমাত্রা যদি 10⁻5 মোলার হয়, তার পিএইচের ভ্যালু হচ্ছে 5 হয়ে থাকে। বলো তো কোন ভ্যালুটা দেখতে সুন্দর? 5 দেখতে সুন্দর নাকি 10⁻5 দেখতে সুন্দর? 5 হচ্ছে দেখতে সুন্দর, তাই না? মনে রাখা সহজ। তাই আমরা এমন কিছু কনভার্সন আমাদের লাগে যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা সহজ হবে, এই জন্য কিন্তু আমরা এটা কাজটা করছিলাম, রাইট? তো এখানেও সেম, আমরা অ্যাকচুয়ালি এমইউতে নেওয়ার, মানে গ্রাম এককে আমরা কেন রাখি না? কারণ এটা অনেক ছোটো একটা ভ্যালু থাকে, এই ভ্যালুটাকে আমি গ্রামে মনে রাখানোর টাফ। তাই মনে একটা কনভার্সন আমরা শিখে ফেলি যে 1 এমইউ মানে হচ্ছে এত গ্রাম বা এত কেজি হয়ে থাকে। ওকে, আচ্ছা। তো যে জিনিসটা আমরা মনে রাখবো এখান থেকে, যে জিনিসটা তোমার পরীক্ষায় আসে, সেটা হলো ধরো একটা মৌল তুমি নিছো। আমরা জানি প্রতিটা মানে অনেকগুলো মৌলেরই বা প্রত্যেকটা মৌলেরই আইসোটোপ থাকে, শুধুমাত্র সোডিয়াম এবং অরাম ছাড়া। ধরো একটা মৌল তুমি নিছো, তার ধরো এটাকে তুমি বললা এটা হলো এটার 1 নং আইসোটোপ। তারপর ধরা যাক এটা হবে কথার কথা তার আরও একটা আইসোটোপ থাকতে পারে, তার ধরো এটা হবে ধরো 2 নং আইসোটোপ। তারপর ধরো এখানে আরেকটা থাকবে 3 নং আইসোটোপ। এখান থেকে এক টাইপের কোয়েশ্চনই তোমার আসে, এটা দেখা দিচ্ছি 2 নং আইসোটোপ, এটা ধরো তোমার 3 নং আইসোটোপ। বুঝছো? তোমার কোয়েশ্চনে কি দেওয়া থাকবে জানো? তোমার কোয়েশ্চনে এগুলোর আণবিক ভর দেওয়া থাকবে। ধরো প্রথম আইসোটোপের আণবিক ভর দেওয়া থাকবে M1, ধরো দ্বিতীয় আইসোটোপের আণবিক ভর দেওয়া থাকবে M2, তৃতীয় আইসোটোপের ধরো আণবিক ভর দেওয়া থাকবে M3। আর আরেকটা জিনিস দেওয়া থাকবে এদের প্রাচুর্যতা। ধরা যাক দেওয়া থাকবে এই যে আমার এটার প্রাচুর্যতা দেওয়া থাকবে। ধরো এইটা পাওয়া যাবে তোমার হচ্ছে আমার A% পরিমাণে। ধরো এই মানে এরকম হয় না যে ক্লোরিনের 2টা আইসোটোপ আছে, একটা হচ্ছে ক্লোরিন 35, একটা হচ্ছে ক্লোরিন 37। দেখা যায় একটা পাওয়া যায় 75%, একটা পাওয়া যায় 25%, মানে এরকম প্রাচুর্যতা তোমাকে দেওয়া থাকবে। বুঝছো? এরকম কি দেওয়া থাকবে?
প্রাচুর্যতা তোমাকে দেওয়া থাকবে। ধরো এটার প্রাচুর্যতা দেওয়া আছে B%, ধরো এটার প্রাচুর্যতা দেওয়া থাকবে C%। এবার এখান থেকে তোমাকে যে জিনিসটা বের করতে বলবে সেটা হলো তোমাকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলতে পারে। তোমাকে কি বলতে পারে? মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক পারমাণবিক ভর এটা তোমাকে বের করতে বলতে পারে। এবং এটা ইকুয়াল টু কত হবে জানো? এটা ইকুয়াল টু কত হবে জানো? আপেক্ষিক তোমাকে যদি পারমাণবিক ভর বের করতে বলে, এটার ফর্মুলা হইলো, জাস্ট ফর্মুলাটা মনে রাখবে এখানে। ফর্মুলা হইলো AM1 প্লাস BM2 প্লাস CM3 ডিভাইডেড বাই 100। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর এটার ফর্মুলা কত হয়? এটার ফর্মুলা হয়ে থাকে AM1 প্লাস, দেখো আমি যদি একটু করে দিই, দেখো ফর্মুলা কী হবে? AM1 প্লাস BM2, মানে প্রত্যেকটার প্রাচুর্যতাকে তুমি তার আণবিক ভর দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, পরে 100 দিয়ে ভাগ করে দিবা, তাহলে তুমি আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাবা। দেখো ধরো এটা 20% দেওয়া আছে, ধরো এর জায়গায় কিন্তু 20 বসাবা, 0.2 না, কারণ 20 বসায় তুমি এখানে 100 দিয়ে ভাগ করে দিচ্ছ। 30 দেওয়া থাকলে এখানে কিন্তু বিয়ের জায়গায় 0.3 বসাবা না, 30 বসাবা। আমি ম্যাথ করাবো তোমাকে, দেখাই দিব তখন। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা, তোমাকে যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে, মানে তোমাকে যদি কী বের করতে বলে, ধরো কথার কথা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানে অনেক সময় আমরা প্যাস খেয়ে যাই। তোমাকে যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে, আপেক্ষিক পারমাণবিক ভর, অথবা এমন যদি হয় তোমাকে যদি শুধু তোমাকে যদি গড় পারমাণবিক ভর বের করতে বলে, তোমাকে যদি গড় পারমাণবিক ভর বের করতে বলে, অথবা তোমাকে যদি শুধু পারমাণবিক ভর বের করতে বলে, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা কোনো একক নাই। এই ক্ষেত্রে কি মনে রাখবা? এই ক্ষেত্রগুলোতে কোনো কি নাই, ইউনিট বা একক নাই। বাট তোমাকে যদি পরমাণুর ভর বের করতে বলে, পারমাণবিক ভর না, দেখো দুইটার জন্যই সূত্র সেম, দুইটার জন্যই সূত্র সেম, সূত্র সবার জন্যই সেম। আর তোমাকে যদি কি বলে, তোমাকে যদি বলে পরমাণুর ভর বের করো, তোমাকে যদি বলে পারমাণবিক না, কি বলছে, ধরো পরমাণুর ভর, পারমাণবিক বলে নাই, পরমাণুর ভর বলছে, অথবা গড় পরমাণুর ভর বলছে, তাহলে একটা কাজ করি, আগে এটাকে লিখি। ধরো তোমাকে বললো গড় পরমাণুর ভর, গড় পরমাণুর ভর, অথবা বললো শুধু পরমাণুর ভর, অথবা বললো শুধু পরমাণুর ভর। এই ক্ষেত্রে একক দিবা অ্যাটমিক মাস ইউনিট, এই ক্ষেত্রে কি দিবা, একক দিবা AMU, একক দিবা AMU দিবা। তাহলে মূল কথা কি, তোমাকে যদি আপেক্ষিক পারমাণবিক ভর অথবা পারমাণবিক ভর অথবা গড় পারমাণবিক যদি বের করতে বলে, কি বের করতে বলে, পারমাণবিক এটা রিলেটেড যদি কিছু থাকে, দেখো পারমাণবিক এটা রিলেটেড কিছু থাকলে তুমি একক দিবা না, একক দিবা না। বাট তোমাকে যদি পরমাণু বলে, পরমাণু বলে, তাহলে একক হবে AMU। বাট দুটার জন্য সূত্র কিন্তু সেম, দুটার জন্য কি বলো তো, সূত্র সেম। চলো একটা দুটো ম্যাথ করাই দিই, তাহলে তোমার আমাদের টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে আমার কাছে একটা পরমাণুর কি দেওয়া আছে, প্রাচুর্যতাগুলো দেওয়া আছে, কেমন, একটা হচ্ছে এত পার্সেন্ট, একটা এত পার্সেন্ট, একটা এত পার্সেন্ট, আর এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভরগুলোও তোমাকে দেওয়া আছে। বলছে গড় পারমাণবিক ভর বের করো, কি বের করো, তোমাকে যদি বলতে গড় পারমাণবিক ভর কত হবে, এটা কীভাবে করবা, পারমাণবিক বলছে তাহলে একক দিবা না, পারমাণবিক বলছে তাহলে কি দিবা না, একক দিবা না। দেখো কত করবা, এটা দেওয়া আছে দেখো 90.92, আর এটার ভর কত 19.99, প্লাস এখানে দেওয়া আছে 0.26, এটার ভর হচ্ছে কত 20.99, আর এরপর এখানে দেখো দেওয়া আছে কত, এরপরে এখানে দেওয়া আছে 8.82, আর এটার ভর হলো 21.99। এটাকে তাহলে কত দিয়ে ভাগ করে দিবা, 100 দিয়ে ভাগ করে দিবা, তাহলেই দেখো তুমি বেসিক্যালি এখানে পেয়ে যাবা তোমার কত আছে, কেমন কত আসে দেখো, এটা আসবে 90.92 ইন্টু 19.99 প্লাস 0.26 ইন্টু 20.99 প্লাস 8.82 গুণন 21.99 ডিভাইডেড বাই 100, তাহলে এটা চলে আসছে 20.169, এটা চলে আসছে কত 20.169। এখানে কিন্তু কোনো ধরনের একক দিবা না, কারণ কেন, কারণ হচ্ছে তোমার কাছে এখানে পারমাণবিক ভর বলছে, পরমাণুর ভর বললে একক দিতা। দেখো এরপরে একটি আকরিকে এদের পরিমাণ দেওয়া আছে, যেমন এখানে এটার এম হচ্ছে 28, এটার এম হলো 29, এটার এম তারপরে এটার এম হলো কত, এটার এম হলো 30, এদের পার্সেন্টেজগুলোও দেওয়া আছে দেখো। তারপর বলছে সিলিকনের গড় পারমাণবিক ভর, এবারও দেখো কী বের করতে বলছে, গড় পারমাণবিক ভর, এবারে একক দিবা না,
28 গুণন 92 করবা, 29 গুণন 5 করবা, 30 গুণন 3 করবা, 100 দিয়ে ভাগ করবা। এটা আমি করে দিচ্ছি না, এটা তোমার বাড়ির কাজ থাকবে, এটা তুমি বাসায় করবা, ঠিক আছে? এটা তুমি বাসায় করবা, এটা তুমি বাসায় করে ফেলবা। চলো নেক্সটে যাই। বলছে ক্লোরিনের 2টা আইসোটোপ আছে, এদের ভর যথাক্রমে দেখো 35 এবং 37। তারপর এদের প্রাচুর্যতা দেওয়া আছে তোমার কাছে এখানে। ক্লোরিনের পারমাণবিক ভর কত, মানে এখানে তোমাকে পারমাণবিক ভরটা বের করতে বলা হয়েছে। তো এটা তুমি কীভাবে করবা? এটা তো পান্তাভার টাইপের ম্যাথ। ভরও দেওয়া, প্রাচুর্যও দেওয়া আছে, ভরও দেওয়া, প্রাচুর্যও দেওয়া আছে, গুণ করবা, 100 দিয়ে ভাগ করে দিবা। বুঝছো? আমি আর করে দিচ্ছি না এটা। মানে কি করবা, জাস্ট তুমি 35 গুণন 75.53 প্লাস 37 গুণন 24.47, এটাকে তাহলে তুমি জাস্ট 100 দিয়ে ভাগ করে দিবা, তাহলেই হবে। জাস্ট তুমি এটাকে 100 দিয়ে ভাগ করে দিবা, এটাই হচ্ছে তোমার আনসার। ক্লোরিনের 2টা আইসোটোপ আছে, একটার ভর 35, একটার ভর 37। আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভর একটার হচ্ছে কত দেওয়া? আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভরই তোমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে এত। একটার ভর দেওয়া 35, একটার ভর দেওয়া 37। শতকরা উপস্থিতি কত? আমি যদি চিন্তা করি এটা x পরিমাণে আছে, তাহলে এটা মানে এটা কত থাকবে? এটা থাকবে 100 মাইনাস x পরিমাণে, মানে এটা x% আছে, তাহলে এটা থাকবে 100 মাইনাস x% থাকবে, রাইট? তাহলে এখন তুমি বের করে ফেলতে পারবা না যে আনসার হচ্ছে 35.5। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? এটা ইকুয়াল টু আসবে, এটা ইকুয়াল টু আসবে, এটা দেখো ইকুয়াল টু আসবে, দেখো এটা ইকুয়াল টু কত আসবে, দেখো এটা ইকুয়াল টু আসবে এখানে। তাহলে 35 আর 35টা কত পার্সেন্ট পাচ্ছ? x%, প্লাস আরটা হচ্ছে 37, এটা পাচ্ছ তুমি 100 মাইনাস x%, আর নিচে তুমি 100 করবা। এখান থেকে তুমি এক্সটা ফাইন্ড আউট করে ফেলবা, তাহলে এটা হচ্ছে তোমার কাজ। ওকে, তো আজকের লেকচার আচ্ছা শেষ করে দিই, এই টপিকটাও শেষ করে দিই। ছোটো টপিক আছে, দেখো সেটা হলো তোমার তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা মানে কি? 3 ধরনের কণা কথা মনে রাখবা। একটা হচ্ছে আলফা কণা। আলফা কণা তোমাকে অলরেডি শিখাইছি আমি, সেটা হচ্ছে 2,4 হিলিয়াম 2+। 2,4 হিলিয়াম 2+, এটাকে বলে আলফা কণা। একটাকে আমরা বলি বিটা কণা। তাহলে বিটা কণা কীরকম জানো? বিটা কণা হচ্ছে যে এই যে -10 ইলেকট্রন, এটাকে আমরা বলি বিটা কণা। আরেকটা আছে তোমার কাছে ধরো গামা কণা। গামা কণাকে আসলে আমরা প্রকাশ করি না, বেসিক্যালি আরেকটা আছে নিউট্রন কণা। এটাও একটু লিখে রাখি, নিউট্রন কণা। নিউট্রন কণা দেখতে কীরকম হয়? নিউট্রন কণা দেখতে হয়, নিউট্রন কণায় কিন্তু প্রোটন থাকে না কোনো, ভর সংখ্যা হচ্ছে 1। তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করি, n দিয়ে প্রকাশ করি। কী দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা n দিয়ে প্রকাশ করি। ওকে, আর আরেকটা আছে প্রোটন। প্রোটনকে আমরা কীভাবে লিখি? আমরা সবাই জানি H+কে প্রোটন বলে, H+কে প্রোটন বলে, বাট এখানে প্রোটন সংখ্যা হচ্ছে একটা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা, সরি ইলেকট্রন সংখ্যা থাকে না, ভর সংখ্যা হচ্ছে 1। তাহলে আলফা কণাকে এভাবে প্রকাশ করা হয় 2,4 হিলিয়াম 2+। বিটা কণা হচ্ছে -1,0 ইলেকট্রন, নিউট্রন কণা হচ্ছে যেটা, আর প্রোটন কণা হচ্ছে এটা। ভাই এখানে 0 কেন হয়েছে? কারণ নিউট্রনে কোনো প্রোটন থাকে না, তাই 0। এখানে প্রোটন সংখ্যা বসাই আমরা। আর এখানে আমরা কি বলি, এখানে হাইড্রোজেন H+এ কী হয়? প্রোটন সংখ্যা একটা থাকে, ভর সংখ্যা কিন্তু 1 হয়, বাট ইলেকট্রন থাকে না। আচ্ছা, তো এখান থেকে কীরকম কোয়েশ্চেন আছে তোমার দেখাই তোমাকে আমি। তারপর তুমি এটাই আমাদের লাস্ট টপিক আজকে, কেমন? আর 5 মিনিট লাগবে, আর 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। দেখো এখানে কীরকম কোয়েশ্চেন আছে দেখো। ধরো তোমাকে যদি এখানে ধরো তোমাকে দিচ্ছে এখানে 88, এখানে ধরো তোমাকে দিচ্ছে 88, ধরো এখানে দিচ্ছে 226 রেডিয়াম তোমাকে দিছে। আচ্ছা, এখানে আমাকে বলতেছে তুমি এখান থেকে একটা হিলিয়ামকে বের করে ফেলছো, একটা আলফা কণাকে বের করে ফেলছো। কাকে বের করছো? একটা আলফা কণা বের করছো, মানে 2,4 হিলিয়াম 2+কে তুমি বের করে ফেলছো। তাহলে বলছে কী তৈরি হবে লিখো, বলছে কী তৈরি হবে সেটাকে তুমি লিখো। তাহলে এখানে যেটা হবে, এখানে উভয় পক্ষে সমতা বিরাজমান থাকে। সমতা বিরাজমান মানে কি? ধরো এখানে কী ছিল? এখানে ছিল 88, 88 থেকে 2 বাদ গেছে, তাহলে কত থাকবে? 86 থাকবে। তাহলে থাকবে কত? 86। আচ্ছা, এখানে দেখো 226 থেকে 4 বাদ গেছে, তাহলে এখানে থাকবে 222। 86 ওলা এটা কি আছে? রেডন। তাহলে এখানে হবে আনসার হবে রেডন। বুঝছো? 26 থেকে 4 গেছে 222, 88 থেকে 2 গেছে 86 থাকবে। আরেকটা তোমাকে দেখে আসো, ধরো তুমি এখানে নিছো যে 90, আর এখানে নিছো 234 থোরিয়ামকে নিছো। তুমি যেটা করলা, এখান থেকে একটা বিটা কণাকে বের করে ফেললা। ধরো একটা বিটা কণা মানে -10 ইলেকট্রনকে বের করলা। তাহলে বিটা কণাকে বের করলে কি হয়? বিটা কণাকে বের করলে যে ঘটনা ঘটে, দেখো বিটা কণাকে বের করলে এখানে তো 90 আছে, এখানে মাইনাস আছে, এখানে -1 আছে। তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গিয়ে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 91। এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 91। এটা হয়ে যাবে PA। আর দেখো 234 ছিল এখানে, আর এখানে হচ্ছে 0, তাহলে এখানে 234 থাকবে। এই সংকেত নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, এই সংকেত তোমার প্রশ্নেই দেওয়া থাকবে। আমি তোমাকে দেখাই দিব এখনই ম্যাথ। তার মানে দেখো
এটাকে আমি বলতেছি এটা হচ্ছে আমার আলফা কণা। উপরেরটা কি? উপরেরটা হচ্ছে আমার আলফা কণা। উপরেরটা হইল উপরেরটা কি? উপরেরটা হইল আমার আলফা কণা, আর নিচেরটা হইল আমার বিটা কণা। তাহলে কোনো একটা পার্টিকেল থেকে যদি আলফা কণা বের হয়ে যায় তাহলে তার ভর সংখ্যা এটা 4 কমে যায়। তাহলে কোনো একটা পার্টিকেল থেকে যদি আলফা কণা বের হয় তার ভর সংখ্যা কত কমে? 4 কমে, পারমাণবিক সংখ্যা 2 কমে। আর অন্যদিকে কোনো একটা পার্টিকেল থেকে যদি বিটা কণা বের হয়ে যায় তাহলে তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায় কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। এই লাইনগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। একটা মৌল থেকে আলফা কণা বের হইলে তার ভর সংখ্যা 4 কমে, পারমাণবিক সংখ্যা 2 কমে। একটা পার্টিকেল মৌল থেকে বিটা কণা বের হইলে তার ভর সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু প্রোটন সংখ্যা 1টা বেড়ে যায়। এটা মনে রাখবা। চলো 2-3টা প্রবলেম সলভ করাই দিই। দেখো বলছে শূন্যস্থান পূরণ করো, তাহলে কী হবে দেখো, এখানে হচ্ছে 2 আছে, এখানে 7 আছে, তাহলে এখানে এমন একজন থাকবে, এখানে যেহেতু 8 আছে তাহলে দুটোর যোগফল হচ্ছে 9, তাহলে এখানে এমন একজন থাকবে যার এখানে 1 থাকবে। এখানে দেখো 4 আছে, এখানে দেখো 14 আছে, তাহলে মোট যোগফল হচ্ছে 18। এখানে 17 আছে, তাহলে এখানে কী হবে? এখানে 1 হইতে হবে। দেখো এটা হচ্ছে হাইড্রোজেন। দেখো আরেকবার দেখাই, 2 আর 7 যোগ করলে 9, তাহলে এখানে 8, তাহলে এখানে একটা 1 লাগবে, 1 বসাইলা। 4 আর 14 যোগ করলে 18, এখানে 17 আছে, তাহলে এখানে 18 হওয়া লাগবে ডান পাশেও, তাহলে এখানে 1 বসাবা। এখানে দেখো এখানে 13 আছে, এখানে 0 আছে, তাহলে এখানে 2 বসাইছো, তাহলে 13 আর 0 যোগ করলে কত হবে? 13, 2, তাহলে এখানে এমন একজনকে লাগবে যার এখানে 11 থাকা লাগবে। কেন? 11 আর 2 যোগ করে যেন 13 পাও। 27 আর 1, তাহলে মোট যোগফল 28, তাহলে এখানে 4 আছে, তাহলে তোমাকে এই পাশেও 28 করা লাগবে। 28 করার জন্য এখানে 24 দিতে হবে। 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, এটা হইতে পারে কি? সোডিয়াম হইতে পারে। তাহলে আনসার হচ্ছে এখানে তোমার সোডিয়াম। বুঝছো? আনসার হচ্ছে এখানে তোমার সোডিয়াম। তারপর যদি আমরা নেক্সটে চলে যাই, দেখো নেক্সটে কি দিচ্ছে এখানে, এটা পূরণ করো। এটা ইজি, এটা অলরেডি করে দিছি তোমাকে আমি, এটা তুমি অলরেডি পারবা। চলো এটা করে দিয়ে আসো। দেখো এখানে কি দিছে, 92 235 ইউরেনিয়াম নিছে, প্লাস 0.1 নিউট্রন কণা দিয়ে আঘাত করছে। কি হবে দেখো এখানে একটা বক্স দিছে, এই বক্সটাই কী হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে একই সাথে কী দেওয়া আছে, একই সাথে এখানে একটা কাজ করি, আমি চলো নিচে দেখাই আসো এটাকে। দেখো এটাকে নিচে নামাই আসো। এখানে কি পাইছো তুমি? একই সাথে এখানে পাইছো 56 পাইছো, তারপরে 141 পাইছো, বেরিয়ামকে পাইছো, প্লাস এখানে পাইছো 3 মোল নিউট্রনকে পাইছো তুমি এখানে। দেখো এবার লক্ষ্য করে দেখো, আমার এখানে আছে 92, এখানে আছে 0, তাহলে এখানে মোট যোগফল কত হয়েছে? 92। তারপর দেখো এখানে আছে 56, এখানে আছে 0, তাহলে কী হবে? ধরো এখানে যদি x থাকে তাহলে তুমি লিখবা 92 প্লাস 0 ইকুয়াল টু এক্স প্লাস 56 প্লাস 3 গুণন 0, কারণ এখানে একটা 3 মোল আছে। দেখো 3 গুণন 0, তাহলে এই জায়গা থেকে দেখো এক্স কত চলে আসে? 92 থেকে তুমি যদি 56 বাদ দাও, 92 থেকে তুমি যদি 56 বাদ দাও তাহলে থাকে 36, তাহলে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল 36 চলে আসবে, তাহলে এক্স ইকুয়াল চলে আসবে 36। আচ্ছা এবার আসো ওয়াই বের করার পালা। ধর এটাকে ওয়াই ধরে নিছো, তাহলে এখানে আছে দেখো 235, দেখো এখানে দেওয়া আছে 235, এখানে আছে 1, তাহলে মোট 235 যোগ এখানে হবে 1, এখানে ধরো ওয়াই ধরে নিচ্ছ, এখানে হচ্ছে 141 আছে, আর এখানে হবে 3 গুণন 1, 3 মোল যেহেতু আছে, আর এখানে দেখো 1 আছে, তাহলে দেখো তো এখান থেকে ওয়াই কত আসবে? এখানে ওয়াই চলে আসবে 236 মাইনাস 141 মাইনাস 3, তাহলে ওয়াই আসছে 92। তাহলে ওয়াই কত আসছে এখানে? ওয়াই আসছে 92, তাহলে ওয়াই আসছে 92। আর 36 কার হয়ে থাকে? ক্রিপ্টনের হয়ে থাকে। 36 কার হয়ে থাকে? 36 হয়ে থাকে ক্রিপ্টন। তাহলে এটার আনসার হচ্ছে কোনটা? আনসার হচ্ছে ক্রিপ্টন। আচ্ছা 3 প্লাস মানে কি? 3টে ইলেকট্রনের অভাব, প্লাস 1 মানে কি? 1টা ইলেকট্রনের অভাব, তাহলে অ্যাকচুয়ালি সেখানে 2টা ইলেকট্রনকে গ্রহণ করছে। প্লাস থেকে দুইটা প্লাস হয়েছে, মানে একটা প্লাস মানে 1টা ইলেকট্রনের অভাব, 2টা প্লাস মানে 2টা ইলেকট্রনের অভাব, তাহলে সে একটা কী করছে? সে একটা এখানে ইলেকট্রন ছেড়ে দিছে। আচ্ছা দেখো 293 ছিল, এখানে 293 এখানে আছে, কোনো চেঞ্জ হয় নাই, আর 93 থেকে এখানে দেখো 94 হয়ে গেছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে বিটা কণা, তাহলে এখানে হবে -10 ইলেকট্রন, -10 ই হবে। তারপর যাই কী হবে বের করতে বলছে। দেখো 13 2 15, তাহলে এখানে দেখো এখানেও 15 আছে, তাহলে এখানে 0 হবে। 27 4 31, এখানে আছে 30, তাহলে এখানে একটা 1 হবে, তাহলে এটা নিউট্রন। এটাকে এটা আনসার হবে নিউট্রন। এটা আনসার কি হবে? এটা আনসার হবে নিউট্রন। ঠিক আছে, এটা আনসার হবে নিউট্রন। ওকে চলো নেক্সটে চলে যাই। ওকে এটা আমি নেক্সট দিন পড়বো, আজকে আমাদের পড়া এতটুকুই। সরি একটু ক্লাসটা বড় হয়েছে আজকের ক্লাসটা, আর আজকের ক্লাসে আমরা অনেক টপিক শেষ করে ফেলছি। কেমন? আজকে আমাদের 7 নাম্বার ক্লাস ছিল, আর 5টার মতো ক্লাস আমাদের লাগবে এই চ্যাপ্টারে। তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আর কালকে কিন্তু পরিবেশ রসায়নের ক্লাস আছে, তোমরা যারা এখনো সাইকেল ট্রিতে ভর্তি হও নাই, তোমরা চলে সাইকেল ট্রিতে ভর্তি হয়ে পরিবেশ রসায়নের ক্লাসগুলো করতে পারো। তাই তাহলে আসসালামু আলাইকুম।